হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে আকাশ পার্কের মধ্যে। তখন একটু দূরে তাকিয়ে দেখে কিছু ছেলে মিলে কয়েকটা মেয়েকে টিজ করতেছে। প্রথমে তেমন একটা চোখে পড়েনি, কেননা বিষয়টা স্বাভাবিকভাবেই নিয়েছে। কিন্তু 2 মিনিট না যেতেই কয়েকটা মেয়ে কান্না করে দেয়। তখন আর আকাশের বুঝতে বাকি রইল না ছেলেগুলো এবার অনেক খারাপ কিছু বলেছে, সেজন্য আড্ডা ছেড়ে উঠতে যাবে। তখনই, কোথায় যাচ্ছিস? দেখছিস না ওখানে কতগুলো ছেলে মিলে ওই মেয়েগুলোকে বাজেভাবে কথা শোনাচ্ছে? তুই কি করে বুঝলি? মেয়েগুলো চোখের পানি তা বলে দিচ্ছে। তোরা কি যাবি আমার সাথে? সামনে তাকিয়ে ওই ছেলেগুলোকে দেখ। ওরা কারা? তুই তো দেশে থাকিস না, সেই জন্য জানিস না ওরা কারা। কে ওরা? নেতা জাফর ইকবালের ছেলে আর বন্ধুরা। দেখছিস না পুলিশ পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু তাও ভয়ে কিছু বলছে না। কিন্তু আশেপাশে থাকা লোকজন তা বলতে পারে। কেউ ভয়ে কিছু বলবে না, কেননা ওদের সবাই ভয় পায়। তাহলে তোরা থাক, আমি যাচ্ছি। রিয়াদ আর নাজিম অনেক চেষ্টা করেও আকাশকে ধরে রাখতে পারেনি। ওদের থেকে ছাড়িয়ে নিয়ে চলে আসে মেয়েগুলোর সামনে। এতে ছেলেগুলো একটু অবাক হয়। ওই কে রে তুই? আমার পরিচয় তো পরেও জানতে পারবি, আগে তোদের পরিচয় দে এক এক করে। পরিচয় জানে কি করবি? তাছাড়া আমার পরিচয় অনেকেই জানে। তাছাড়া তোকে নতুন করে পরিচয় দেওয়ার কোনো কারণ দেখছি না। সেটা তোর ইচ্ছে, কিন্তু এই মেয়েগুলো তোর কি ক্ষতি করেছে? তুই কে? কই থেকে এসে এত প্রশ্ন করলি? ভাইয়া প্লিজ আমাদের বাঁচান। প্লিজ ভাইয়া, এই লম্পটদের হাত থেকে আমাদের বাঁচান। লম্পট বলাতে রকির ইগোতে আঘাত লাগে, সেজন্য রকি মোমোকে থাপ্পড় দিতে যাবে। তখনই হাত ধরে ফেলে। আশেপাশে সবাই তাকিয়ে আছে, কেউ কিছু বলছে না ভয়ে। রকি হাত ছাড়িয়ে নিয়ে যেই মারতে যাবে আকাশকে, উল্টো ঘুষি মেরে রকির নাক ফাটিয়ে দেয়। এবার উল্টো পুলিশ ওখানে চলে আসে রকির বন্ধুরা আর কিছু করার আগেই। এই ছেলে, তোর সাহস তো কম না? তুই আমার সামনে এভাবে গুন্ডামি করছিস? দেখুন অফিসার, আপনি ভুল করছেন। নিজের দায়িত্ব ঠিকভাবে পালন না করে ওদের হয়ে সাপোর্ট করছেন। ওই কোনটা ভুল আর কোনটা ঠিক তা কি তোর মতো ছেলের কাছ থেকে আমাকে শিখতে হবে এখন? তাছাড়া কাকে আমি সাপোর্ট করব আর না করব সেটা তোর কাছে জানতে চাইনি আমি। রকি স্যার, আপনি যান এখান থেকে। আমি ওকে থানায় এসে এমন মার দিব যে ও সারা জীবন মনে রাখবে। সেটাই ভালো হবে। আমার শরীরে হাত দেওয়ার ফল এবার ও ভালো করে বুঝতে পারবে। অফিসার, আপনি কিন্তু ভুল করছেন। যে অপরাধ করেছে আপনি ওনাকে না ধরে যিনি সাহায্য করতে এসেছে তাকেই নিয়ে যাচ্ছে। আপনাদের মতো কিছু নেতার চামচা লোকেদের জন্য এদের মতো খারাপ ছেলেরা সব করার সাহস পায়। তোর তো কথা অনেক বেড়েছে। আরও উল্টাপাল্টা কথা বললে আমি তোদের দুজনকেও থানায় নিয়ে যাব। দেখুন, যা করার আমি করেছি, ওনাদের কিছু করতে হবে না। এসেই এইদিকে নাজিমা রিয়াদ এখানে চলে আসে, কেননা ওরা আগেই আকাশের আব্বুকে কল দিয়ে সবটা জানিয়ে দেয়। ওরা আকাশের সামনে আসতেই, তোরা দুজন এতক্ষণ ধরে কই ছিলি? আর আসলি যখন এত লেট কেন করলি? আঙ্কেলকে কল দিতে বলল। বাবাকে আবার কেন বলতে গেলি? আচ্ছা যাই হোক, ওনাদের বাসায় পৌঁছে দিস। আপনি কোথায় যাবেন? দেখেছেন না, এরা আমাকে পুলিশ স্টেশনে না নিয়ে তো যাবে না। তবে আপনারা চিন্তা করবেন না, এরা দুজন আপনাদের বাসায় পৌঁছে দিবে। তুই কখন আসবি আবার? আমি মোটামুটি 10 মিনিটের মধ্যেই চলে আসব। তুই কি পাগল হয়ে গেছিস? 2 দিনেও ফিরতে পারছিস কি না দেখ আগে। অফিসার, ওকে নিয়ে যান, সাথে ভালো করে তেল মালিশ করে রাখুন, আর বাবাকে নিয়ে আসছি। ঠিক আছে। পুলিশ আকাশকে নিয়ে যায়। অন্যদিকে নাজিমা রিয়াদ মিলে ওদের দুজনকে ওদের বাসায় পৌঁছে দিয়ে থানায় যেতে থাকে। এদিকে আকাশকে থানায় এনে বসানো হলো। তখন আকাশ লক্ষ্য করে একটা মেয়ে পুলিশের পোশাক পরে বসে আছে চেয়ারে, তবে নিম্ন পদে আছে, যা মেয়েটার কাঁধের দিকে তাকিয়ে বুঝতে পারে। এদিকে মেয়েটিও লক্ষ্য করে আকাশ যে ওর দিকে তাকিয়ে আছে। কি ব্যাপার, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আসলে আপনার মুখে কিছু একটা লেখা আছে, ওই লেখাটা পড়ার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কোনোভাবেই পড়তে পারছি না। ইয়ার কি করেন আমার সাথে? এতক্ষণ ধরে এতগুলো লোক আমার সাথে কথা বলে গেল, অথচ কেউ কোনো কথা বলল না।
আর আপনি কই থেকে জুড়ে এসে বসলেন শুনি, আর পটর পটর শুরু করে দিলেন? দেখুন, সবেমাত্র দেখা হলো, বাকিটা আপনি জানতে পারবেন আস্তে আস্তে। ও তাই নাকি? তোদের মতো ছেলেরা মেয়েদের রাস্তায় ইপটিচিং করবি, আর থানায় নিয়ে আসার পরে সেখানেও এরকম করবি। তোরা কি ভেবেছিস? এইগুলো করে তোরা পার পেয়ে যাবি? আমি কখন এইগুলো করলাম? তোকে কিছু করতে বলিনি মিস ইরা, ওনাকে আপনার জেলে রাখুন। আমি বাকিটা পরে বলবো কি কি করতে হবে। জি স্যার, এক্ষুনি নিচ্ছি। এদিকে আকাশকে নিয়ে ইরা একটা রুমে এনে আটকে রাখে, কিন্তু ভাগ্যক্রমে ভিতরে আসার পরে লক নষ্ট হয়ে যায়, যার জন্য কোনোভাবেই ইরা বের হতে পারছে না। বের হতে না পেরে কে কোথায় আছো? বাঁচাও আমাকে। স্যার, আমাকে এখান থেকে বের করেন। আরে এভাবে চেঁচামেচি করে কি হবে? লোক তো নষ্ট হয়ে গেছে। তাছাড়া এটা ঠিক করতে করতে মোটামুটি 5-6 ঘন্টা লাগবে। ততক্ষণ যদি আমরা নিজেদের মধ্যে কিছুক্ষণ কথা বলি, আপনার কি কোনো সমস্যা হবে? তবে আমার থেকে দূরে বসবেন। কোনো চালাকি করলে আমি গুলি করে দিব। আচ্ছা, বন্দুক বের করতে হবে না, আমার হাতের বাঁধন দুটো খুলে দিন। যেভাবে আছেন সেভাবে থাকেন। এখন বলুন কি জন্য আপনাকে আনা হয়েছে? এরপর সবটা বলে। সবটা শোনার পর ইরা কি বলবে নিজেও বুঝতে পারছে না। আচ্ছা, আপনার কথা কি করে বিশ্বাস করব? কিছুক্ষণ পর দেখবেন জাফর ইকবাল আর তার ছেলে রকি আসবে। ওনারা কেন আসবে? আসলে আমি ওর ছেলেকে মেরেছি বলে আমাকে থানায় এসে মারবে। কিন্তু এটা তো অন্যায়। কিন্তু তাও আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। বুঝতেই তো পারছেন আমি ওনার অনেক জুনিয়র। উনি চাইলে আমাকে চাকরি থেকে বের করে দিতে পারবে। সেই জন্য ওনার মুখের ওপর কথা তো বলতে পারবো না। সে আমি জানি, বড় স্যার যা বলবে তা তো আপনাদের শুনতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু থানায় এসে মারবে? আচ্ছা, আপনার পরিচিত কাউকে বলুন আপনার বেল অর্ডার নিয়ে আসার জন্য। চিন্তা করবেন না, কোনো কিছু করতে হবে না। তাছাড়া আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনার উপর। বলুন, কি সেই অনুরোধ? থানায় যা কিছু হয়ে যাক না কেন, আপনি আমার সামনে আসবেন না, আর নাই আমার শরীরে হাত দিবেন। এরকমটা কেন? কারণ আছে, পরে বলবো। তার মানে আবার কোনো ঝামেলা করে আসবেন নাকি? আপনাকে দেখার জন্য এতটুকু তো করাই যায়। আচ্ছা, অনেক গরম লাগছে আমার, কিছু মনে না করলে আমার শার্টটা একটু খুলে দিবেন। চিন্তা করবেন না, আপনি যা ভাবছেন তেমন কিচ্ছু হবে না। আচ্ছা, দিচ্ছি। এদিকে এরা আকাশের শার্ট খুলে দিতে থাকুক, ততক্ষণে আমরা বাকিরা কি করে তা দেখে আসি। এইদিকে বাবা, আর কতক্ষণ লাগবে তোমার? বেশি কথা বলতে তোকে না করেছিলাম না? তোকে যেতে হবে না এই নাক ফাটা নিয়ে। একে তো মার খেয়েছিস, এখন আবার লোক জানাজানি। এরকম কিছু হলে তো আমার নাম ইজ্জত সবই যাবে। তাই বলে তুমি আমাকে নিবে না? নিব না। ডাক্তার তোকে রেস্ট নিতে বলছে। তাহলে আঙ্কেল আমি আসবো কি? লাগবে না, আমি বাকিদের নিয়ে যাচ্ছি, তুই বরং রকির খেয়াল রাখ। আচ্ছা আঙ্কেল। এরা তো চলে যায়। এইদিকে আকাশের বাবা মা আর বোন চলে আসে থানায়, সাথে রিয়াদার নাজিমও আছে। উনি থানায় আসার পর পুলিশ অফিসারের সাথে কথা বলে। আপনার সাহস কি করে হয় আমার ছেলেকে ধরে আনার? আপনার ছেলে জাফর সাহেবের ছেলেকে মেরেছে, সেজন্য আমি ওনাকে নিয়ে এসেছি। আপনাদের যা বলার কোর্টে বা উকিল এনে বলবেন। এইদিকে ওনারা বুঝতে পারে এই অফিসারের আগে থেকে ঘুষ খেয়ে বসে আছে, সেজন্য ওনারা কাউকে কল দেয়। এদিকে বাহিরে কি হচ্ছে না হচ্ছে তা আকাশেররা জানে না, কেননা ওরা অনেক দূরে এখান থেকে। তার উপর বাকিটা নাই বললাম। এরা আকাশের শার্ট কিছুটা খুলে অবাক হয়, কেননা বুকে তাকিয়ে দেখে একটা চিহ্ন, যা ইরার অনেক পরিচিত মনে হচ্ছে, কিন্তু এখন মনে পড়ছে না। সেজন্য ইরা এবার উল্টো দিকে ফিরে। ইরা নিজের শার্ট একটু ফাঁক করে দেখে, ওর বুকেও সে চিহ্নটা আছে, কিন্তু এটা কিসের চিহ্ন যা ইরা মনে করতে পারছে না। কেন পারছে না তা আপনারা গল্প পড়ার মাঝে জানতে পারবেন, কিন্তু চিহ্নটা কিসের আর কি করে ওদের বুকের মধ্যে তা আসলো সেটা এখন আপাতত আপনাদের অজানা থাকুক। যখন সময় হবে তখন আপনারা ঠিকই জানতে পারবেন, সবটা না বুঝে। কে তুমি? আর এই চিহ্নটা তোমার শরীরে কেন? আর এই চিহ্ন মানে কি?
আসলে আমি নিজেও জানি না এই চিহ্নটা কিসের। অনেক ছোটবেলা থেকে এই চিহ্নটা আমার বুকে, কিন্তু এখন আর মনে নেই এটা কিসের চিহ্ন। কিন্তু এই চিহ্ন দিয়ে আপনার কি কাজ? তেমন কিছু না। এইদিকে ইরাকে দেখতে না পেয়ে পুলিশ অফিসার কল দেয়। ইরা, কোথায় তুমি? ইরা কল রিসিভ করে সবটা বলে। ঠিক আছে, তুমি সাবধানে থেকো। আমি 1 ঘন্টার ভিতরে দরজা খোলার ব্যবস্থা করতেছি। এই দিকটা তো গেল। কিছুক্ষণের মধ্যেই জাফর ইকবাল এসে দেখে পুরো থানায় সবাই ঠিকই আছে, শুধু যে পুলিশ অফিসার আকাশকে নিয়ে এসেছে সে মার খেয়ে পড়ে আছে ওখানে, আর আকাশও জেলের ভিতরে নেই। এই দেখে জাফর তো অবাক হয়ে যায়, সেজন্য পুলিশ অফিসারের কাছে যায়। কি করে হলো এইসব? আর ওই ছেলেটা কোথায়? ওই ছেলেকে তো ওরা নিয়ে গেছে। কোন ছেলে? জানি না, ওরা কেমন অদ্ভুত রকমের পোশাক ছিল। ওই পোশাকগুলো পরে আসলো আর আমাকে মেরে ওই ছেলেকে নিয়ে গিয়েছে। তোমাদের সামনে থেকে একটা ছেলেকে নিয়ে গেল আর একজন পুলিশ অফিসারকে মারলো, সেখানে তোমরা কোনো কিছুই করতে পারলে না? কি করব স্যার, ওদের সব্বার হাতে কি সব অস্ত্র ছিল, সবই দেখার মতো। আমাদের এইগুলো তো জং ধরে যায়। এটাই গুলি বের হতে হতে ওদের যা আছে সেগুলো দিয়ে গুলি করলে আমরা তো মারাই যাব। তার মানে কি? এভাবে ভয়ে থাকলে তোমরা চাকরি কেন করো? কি করব স্যার, ওরা ভিতরে এসে আমাদের বলেছে আমরা যেন কোনো চালাকি না করি, কিন্তু নিজেদের প্রাণ বাঁচাতে আমরা এরকম করেছি। তাছাড়া ওই ছেলেটার কি হবে যাকে ওরা নিয়ে গেছে? ওই ছেলের কথা তোমাদের এত ভাবতে হবে না। ওই ছেলেকে যদি আমি পেতাম হাতের কাছে, তাহলে আমি যে কী যে করতাম তা আমি নিজেও জানি না। এখন এরকম বসে না থেকে ওকে নিয়ে হসপিটালে যাও। হাবিলদার পুলিশ অফিসারকে নিয়ে চলে যায়। এদিকে ইরা তো এখনও ভেবে পাচ্ছে না কি করবে। এদিকে ওনারা পুলিশ স্টেশন থেকে যাওয়ার পরে আকাশের পরিবার আসে ওখানে এসে সবাইকে এরকমভাবে দেখে। কি ব্যাপার, আমার ছেলে কোথায়? আপনার ছেলেকে তো আসলে এখানে ইরা এই কারণেই ভয় পেয়েছে, কারণ ওদের বড় অফিসারও এখানে এসেছে, সেজন্য ইরা একটু ভয়ে আছে। আমার ভাইয়ের কি হয়েছে? কথা বলছে না কেন? বলছি আমি সব কিছু। ইরা ওনাদেরও সবটা বলতে থাকে। সবটা শুনে আকাশের পরিবার তো এবার ভয় পায়, কেননা কে বা কারা নিয়ে গেছে তা তো ওনারা জানে না। আচ্ছা, তা তো বুঝলাম। এখন সিসিটিভি ফুটেজ চালু করো, আমি সবটা দেখতে চাই। জি স্যার, আসুন তাহলে কন্ট্রোল রুমে ওখানে দেখে নেবেন। এরপর পরিবারের সবাই ওখানে যায়। ওখানে সিসিটিভি ফুটেজে দেখা যায় কারোর মাথায় কিছু ঢুকছে না, কেননা একটা আলোর কারণে কোনো চেহারা দেখা যাচ্ছে না। এটা কি করে সম্ভব? কারো চেহারা যদি না আসে তাহলে বুঝবো কি করে? কি করব আমরা? ওরা তো স্যারকে অনেক মেরেছে, কিন্তু অন্য কারোর শরীরেও হাত দেয়নি। তোমরা কি হাতে লাঠি নিয়ে দাঁড়িয়েছিলে নাকি? স্যার, বন্দুক তো ছিল, কিন্তু ওদের হাতে যে সব বন্দুক ছিল তা দেখে তো ভয়ই পাওয়ার কথা আমাদের। হয়েছে, এবার আমি ওদের কি জবাব দিব? সরি স্যার। এদিকে ঈশার মোবাইলে মেসেজ আসে একটা। মেসেজ দেখে ঈশা তো অনেক আনন্দ পেল, ওর বাবা মাকে বুঝিয়ে নিয়ে চলে আসে ওখান থেকে। এদিকে ওনারা বুঝতেছে না কি হচ্ছে এখানে, কেন ঈশা ওনাদের ওখান থেকে নিয়ে আসলো। এখানে আর থাকতে হবে না, বাসায় চলো। বাসায় কেন? তোর ভাইয়াকে তো খুঁজে বের করতে হবে। তার লাগবে না, চলো তো তোমরা। এদিকে ঈশা তো ওনাদের নিয়ে বাসায় যেতে থাকে, আর ইরাও বাসায় চলে আসে। এসে ওয়াশরুমে যায়, মোবাইল নিয়ে আর বুকে যে চিহ্ন আছে ওটার কয়েকটা ছবি উঠায় আর আকাশের বুকের ছবির সাথে মিলাতে থাকে। পুরোপুরি মিলে যাওয়াতে ইরা অনেক আশ্চর্য হয়, কিন্তু এই চিহ্নটা কিসের তা ইরা আকাশ ওরা দুজনেও জানে না। সেজন্য ইরা ওর মায়ের কাছে যায়। মা, মা, ও মা, কোথায় গেলে তুমি? তোমার সাথে কিছু কথা ছিল, কোথায় তুমি? মা, ও মা। এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? আমি না তোমার নিজের মেয়ে, আর সেখানে কিনা তুমি আমাকে ষাঁড় বলতে পারলে? তোর এই ন্যাকা কান্না বন্ধ করে এবার। তোকে আমি গর্বে ধারণ করেছি, তোর মতলব কি এবার বল? ডলার লাগবে নাকি? মা, তুমি কি ভুলে গেছো তোমার মেয়ে এখন সরকারি চাকরি করে? তোমার মেয়ের কাছে এখন ডলার জোগাড় করা খুবই সহজ। তাহলে রাখছিস কেন? আচ্ছা মা, আমার বুকে যে একটা চিহ্ন আছে ওই চিহ্নটা কিসের? মিসেস রোকেয়া বেগম এই কথা শুনে কিছুটা অবাক হয়, কেননা এতগুলো বছরের পর আজকে হঠাৎ ইরার মুখে এই কথাটা শুনে অবাক তো হওয়ারই কথা।
এত বছর পরে হঠাৎ এই প্রশ্ন? কিছু কি হয়েছে? হ্যাঁ আম্মু, অনেক কিছু হয়েছে। কি কি একটু বলতো। ইরা এবার বলে সবটা ওর মাকে। উনি সবটা শুনে অবাক হয়, কিন্তু তাও ইরাকে বুঝতে দেয়নি। দেখ, এই চিহ্নটা নিয়ে এভাবে পড়ে না থেকে তুই কাজে মন দে। মা, তুমি কি কিছু লুকাচ্ছ? আমি কি লুকাবো? রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়। আপনাদের একটা কথা বলি, ইরা আর আকাশের এই রকম চিহ্ন আর একই জায়গায় হওয়াতে আপনারা অনেকে একটু কনফিউজড। তবে চিন্তা করবেন না, গল্প পড়ার সাথে সাথে সবটা আপনারা বুঝতে পারবেন। এদিকে এবার ইরাও কোনো কথা না বলে ঘুমিয়ে পড়ে, কিন্তু তাও এতগুলো বছর পরে এই চিহ্ন অন্য কারো শরীরে দেখে ইরার তো মনই মানছে না। এইদিকে আকাশের পরিবার বাসায় এসে দেখে আকাশ বসে আছে সোফায় আর টিভি দেখছে। ওকে এভাবে দেখে বাকিরা তো অবাক হয়, শুধু ঈশা বাদে, কেননা ঈশা তো আগে থেকেই জানে সব কিছু। ওকে এভাবে বসতে থাকতে দেখে। আকাশ, তুই এখানে? তোর কিছু হয়নি তো? আমার আবার কি হবে? তোকে ছাড়াতে আমরা থানায় এসেছিলাম, কিন্তু ওখানে যা হলো তার কথা নাই বললাম। এখন এটা বল, ওখানে দেখলাম তোকে কিছু লোক উঠিয়ে নিয়ে গেল, তাহলে তুই এখানে আবার ফিরে এলি কি করে? সব কথা জানতে হবে না তোমাদের। এখন তোমরা যাও, ফ্রেশ হয়ে নাও, আমি ঘুমাবো। তবে একটা কথা, আমাকে পুলিশ বা অন্য কেউ যদি ধরে নিয়ে যায়, তোমরা একটুকুও টেনশন করিও না। তোকে আবার কোনো ধরবে? তুই কি নতুন করে আবার ঝামেলা করবি নাকি? আমি তো ঝামেলা করি না, ঝামেলা উল্টো আমার কাছে আসে। বুঝেছি, তোকে বুঝিয়ে কাজ নেই। আমরা তাহলে রুমে যাচ্ছি, তুইও ঘুমিয়ে পড়। ওনারা চলে যায়, কিন্তু ঈশা থেকে যায়। তুই কেন বসে আছিস এখানে? মেয়েটা কিন্তু অনেক ভালো দেখতে, সাথে কিউটও। কোনো মেয়ের কথা বলছিস তুই? পুলিশ স্টেশনে সেই মেয়েটার কথা। তোর কি পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার তো অনেক পছন্দ হয়েছে। চিন্তা করিস না, ওর সাথে লাইন দেখি ক্লিয়ার করতে পারি কিনা। চেষ্টা করে দেখ। আচ্ছা, আমি ঘুমালাম, তুই নিজেও ঘুমা এখন। তাছাড়া কালকে আমাকে নিয়ে ভার্সিটিতে যেতে হবে। আমি কেন যাব? তুই কি একা একা যেতে পারিস না? ভাইয়া, আমি তো এর আগে এই ভার্সিটিতে যাইনি। ঠিক আছে, আমি নিয়ে যাব। এদিকে পরের দিন ঈশাকে নিয়ে বের হয় আকাশ ভার্সিটির দিকে, কিন্তু পেছনে কিছু গাড়ি ওদের ফলো করে, যা বুঝতে পারে সেজন্য ঈশাকে কৌশলে কোথাও নামিয়ে দেওয়ার প্ল্যান করতে থাকে। তখনই ভাইয়া, কিছু কি ভাবছিস? আচ্ছা, ঈশা তোকে ভার্সিটিতে নামিয়ে দিলে তুই কি সেফ থাকবি ওখানে? তবে মোটামুটি। তা এখান থেকে কত দূরে তোর ভার্সিটি? এই তো আর 10 মিনিট লাগবে। তুই তাহলে ঠিকভাবে বস। তবে একটা কথা, আজকে কোনো কিছু হলে তা যেন অন্য কেউ না জানে। কেন ভাইয়া, কিছু কি হবে? হতেও পারে, তবে তা পরে বলবো। এদিকে ঈশাকে কোনোভাবে ভার্সিটির সামনে নামিয়ে দেয়। ঈশা ভিতরে গেলে আকাশ এবার গাড়িটা নির্জন জায়গায় নিয়ে যেতে থাকে, আর ওর পিছনে আছে 5 থেকে 6টা গাড়ি। তবে এখানে আকাশ নিজে এসেছে। এবার জঙ্গলের একটা রাস্তা দিয়ে ভেতরে ঢুকতে থাকে, সাথে ওই গাড়িগুলো। একটা জায়গায় এসে আকাশ গাড়িটা ব্রেক করে আর গাড়ির দরজা খুলে 2টা হাতিয়ার বের করে একটা জায়গায় ফিট করে রাখে। এদিকে গাড়ি আসতেছে আর অন্যদিকে ওদের ওপর গুলি করতে থাকে। এদিকে ওরা কোনো কিছু বুঝে ওঠার আগেই একে একে ওদের 2টা গাড়ি নষ্ট হয়ে যায়। গুলির আঘাতে সাথে কয়েকজনও মারা যায়। ওরা গুলি করতে থাকে। তোমরা কারা? আমার পিছনে কেন পড়ে আছো? একদিকে গুলি করতে থাকে, অন্যদিকে প্রশ্নগুলো এক এক করে করতে থাকে, কিন্তু ওই লোকগুলো উত্তর দিবে নাকি গুলি করবে সেটাই বুঝতে পারছে না। সেজন্য তুই কে সেটা আগে বল। আমি কে তা না জেনেই আমাকে মারতে চলে এসেছিস? এসেছি। আমরা তো ছবি পেয়েছি, এর চেয়ে বেশি কিছু জানার আমাদের দরকার নেই। তোকে মেরে আমরা এখান থেকে যাব। মনে হচ্ছে তুই এদের লিডার। কেন? তোরা এখান থেকে বেঁচে ফিরতে পারবি কিনা সেটা তো আগে দেখ। তা তো সময়ই বলে দেবে। এদের মধ্যে আরও কিছুক্ষণ গুলিবিদ্ধ হতে থাকে। কিছুক্ষণ পর ওদের আরও কিছু লোক মারা যায়। শুধু তখন ওই লোকটাই বেঁচে আছে যার সাথে আকাশ কথা বলেছিল। এতক্ষণ ধরে 15 জন নিয়েও পারলি না, এখন তো তুই একা, তাহলে বাঁচবি কি করে? আমাকে মারবেন না, আমার প্রাণ ভিক্ষা দেন। ঠিক আছে, এবার সামনে আয়, বাকি কথা আমরা বসে বলছি। লোকটা ভয়ে ভয়ে আকাশের সামনে আসে। লোকটা আকাশকে দেখে, এ কি, আপনি কে? এটা আমার নতুন কোন কাহিনী বলতো?
আমাকে না চিনেই মেরে ফেলার জন্য চলে এলি? আমাদের যে ঠিকানা যে নাম্বার দেওয়া হয়েছিল সেই হিসাবে তো আপনার থাকার কথা ছিল না। এখন বল, তোকে আমি ছেড়ে দিব নাকি মেরে ফেলবো? আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি আর কোনো কিছু করব না। ঠিক আছে, ছেড়ে দিলাম তোকে। তবে এরপর যদি কখনো তোকে সামনে পাই আমি, বেঁচে ফিরতে আর দেব না। কথাটা তুই অবশ্যই মাথায় রাখবি। জি স্যার, রাখবো। এখন আমাকে কি গাড়িতে করে একটু এগিয়ে দিয়ে আসবেন? আসলে এখান থেকে তো কোনো গাড়ি পাবো না। ঠিক আছে, উঠে বস। তবে কোনো চালাকি করলে তোকে গাড়ির ভেতরেই আমি মেরে ফেলবো। কোনো চালাকি করব না। কিছুক্ষণ পরে ওই লোকটা নামিয়ে দেয় আর কিছু ছবি তুলে নিয়ে কাউকে পাঠায়। এই লোকটা পুরো কাহিনী আমার লাগবে। চিন্তা করবেন না, আমাকে কয়েক ঘন্টা সময় দিন, আমি আপনাকে পরে সবটা ভয়েস করে পাঠিয়ে দেব। তা ওই দিকের খবর কি? এদিকে খবর এখন ভালো না, তবে কয়েক মাস পরে আপনাকে ফিরতে হবে। অবস্থা কি বেশি সিরিয়াস নাকি? জি স্যার, সেজন্য তো আপনাকে আসতে হবে আবার। আমাকে 1 সপ্তাহ আগে তাহলে জানিয়ে দিও। ঠিক আছে স্যার, তাই হবে। আবিরের সাথে কথা বলে আকাশ বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে, যেখানে ঈশাকে নামিয়ে দিয়েছিল একটু পরে। ভাইয়া ভাইয়া, তুই তো লেট করলি কেন আসতে? কিছু কাজ ছিল, সেজন্য লেট হয়ে গিয়েছে। তা তুই একা আর কেউ নেই? আমার বান্ধবীরা ওই দিকে গেছে, আমিও যাব এখন। তা ভাইয়া তুইও চল আমাদের সাথে। আরে আমি তোর বান্ধবীদের মাঝে এসে কি করব? আরে ওদের সাথে পরিচিত হবি, তাছাড়া আমার একটা বান্ধবীকে দেখলে তুই ফিদা হয়ে যাবি। তাহলে আমার দরকার নেই। এদিকে ওদের কথা বলার মাঝখানে মোমোর টানও চলে আসে। ওরা তো আকাশকে দেখেই চিনে ফেলে। আরে ভাইয়া, আপনি এখানে? তোমরা কি একজন আরেকজনকে চেনো? তোর ভাই না চিনলেও আমরা দুজন কিন্তু চিনি। কি করে? ওই দিন যে রকি আমাদের সাথে ঝামেলা করেছিল, তোর কি মনে আছে? হ্যাঁ, কিন্তু এটার সাথে ভাইয়ার কি সম্পর্ক? সম্পর্ক তো আছে, কারণ ওই দিন আমাদের বাঁচাতেই তোর ভাইয়াকে পুলিশ ধরে নিয়ে যায়। ও ও, তাহলে এই কাহিনী এখানে এসে থেমেছে। কিসের কাহিনী? সত্যি আপনি যে ঈশান ভাই, তা আমরা জানতামই না। জানলে কি করতি? সব কথা তোর না জানলেও চলবে। তোমরা তাহলে কথা বলো, আমি গেলাম। আরে এত তাড়াতাড়ি চলে গেলে কি হয়? আসুন আমরা কিছুক্ষণ আড্ডা দিই, তাহলে আমাদের থেকেও ভালো লাগবে। তা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? এই যে ছোট বোনের বান্ধবীদের সাথে আড্ডা দেওয়া, এটা কেমন একটা দেখায় না? ভাইয়া, ওরা যখন এত করে বলছে তখন থাক না আমাদের সাথে। ঠিক আছে, তোমরা এখানে বসো, আমি খাবার নিয়ে আসতেছি। ঠিক আছে, সাবধানে যাবি। ঠিক আছে, তোরা থাক তাহলে। আকাশ তো বেরিয়ে পড়ে। এদিকে কিছুক্ষণ না যেতেই কিছু ছেলে এসে ওদের সাথে ঝামেলা শুরু করে দেয়। যদিও আকাশ তখন ওদের পাশেই ছিল না। খাবার নিয়ে এসে তখন দেখতে পাই ঝামেলা, সেজন্য মনে মনে বলে, এটা কোনো কথা? মেয়ে দেখলেই এভাবে ঝামেলা করতে চলে আসে? তাছাড়া ভার্সিটিতে র্যাগিং তো অনেক বেশি হয়, কিন্তু সব সময় মেয়েদেরই কেন এইসব ঝামেলায় পড়তে হয়? আচ্ছা, আমি বরং দেখি কি করা যায়। এগুলো বলতে বলতে ওদের কাছে যাই। এই ছেলেগুলোকে চিনতে পারে না, তবে ওখানে একটা ছেলে ছিল পরিচিত, ওর নাম রবি। রবি আপনারা গল্পের শুরুতে দেখেছেন, কেননা রবি আর রকি বন্ধু ছিল। রবিকে দেখে তো আকাশের জেদ আরও বেড়ে যায়, সেজন্য এসেই রবিকে একটা ঘুষি দেয়। এতে বাকিটা তো পালিয়ে যায় ওখান থেকে। একটু পরে, আজকে তুই আবার আমাদের সাথে ঝামেলা করার জন্য চলে এলি? তুই রবি কি কখনো ঠিক হবে না? যদি আগে জানতাম তোর মতো খারাপ ছেলে এখানে আছে, তাহলে তো আমি ভর্তি হতাম না এখানে। আমিও যদি জানতাম উনি তোমাদের আশেপাশেই ছিল, তাহলে তো আমিও আসতাম না। এখন তাহলে মানে কেটে পড়ো এখান থেকে। রবি ওখান থেকে চলে যায়। এইদিকে রবি এই কথাগুলো রকিকে জানে। রকি ওর বাবা মিস্টার জাফর ইকবালকে বলে, তাহলে ওই ছেলেটা এখন ভার্সিটিতে? হ্যাঁ বাবা, এখন তাহলে চলো। আমরা না এসে পুলিশ অফিসারকে কল দিয়ে বলতেছি, ওই ব্যাপারটা দেখবে। গতবারও তো সেমটা করেছো, কিন্তু কাজের কাজ তো কিছুই হলো না। সরাসরি যদি ভার্সিটিতে এসে ঝামেলা করি, তাহলে সামনে ইলেকশন, ভোট পাবো না ঠিক মতো করে। ব্যাপারটা তো ভেবে দেখিনি। বাকিটাও তোকে আর ভাবতে হবে না, যা বলছি এখন তাই কর।
এইদিকে পুলিশ অফিসার আসে ইরার কাছে। ইরা ওনাকে দেখে দাঁড়িয়ে স্যালুট করে। স্যার আপনি? তোমার কাছে যে জন্য এসেছি, এই ঠিকানায় যাও আর পরিস্থিতি সম্পর্কে আমাকে রিপোর্ট করবে। কিন্তু স্যার শুধু কি একাই যাব নাকি সাথে আরও কিছু ফোর্স নিয়ে যাব? ফোর্স নিয়ে যাও, তবে সাবধানে থাকবে, কেননা ওখানে কিছু একটা ঝামেলা তো হবেই, সেজন্য অনেক কেয়ারফুল থাকবে। ঠিক আছে স্যার, তাই হবে। এবার ওনারা দুজন দুদিকে চলে যায়। কিছুক্ষণ পর পুলিশ অফিসার আসে ভার্সিটিতে, আর ইরা যায় অন্য একটা জায়গায়। ভার্সিটিতে এসে, তুই আজকেও ঝামেলা করেছিস? করেছে তো কি হয়েছে, আপনি সবসময় ওর পেছনে কেন পড়ে থাকেন? এছাড়া কি অন্য কোনো কাজ নেই? দেখুন, এখানে আপনাকে ভাবতে হবে না, তাছাড়া আমি তাদের কৈফিয়ত কেন দিব? সেসব কথা ছাড়ুন, এখন এটা বলুন আপনাকে এখানে পাঠানোর জন্য কত ডলার নিয়েছেন? তোর কি মনে হয় পুলিশ ঘুষ খায়? কেন মনে হবে না শুনি? ঘুষ ছাড়া তো 70% লোকই কাজ করতে চায় না। থাক সেসব কথা, এখন বলুন এখানে কেন এসেছেন? কেন এসেছি তা তোর জানার প্রয়োজন নেই, এখন চল আমাদের সাথে। আমার অপরাধ কি? তাছাড়া এভাবে বিনা কারণে আমাকে বারবার জেলে নিয়ে যাবেন, তা আমি হতে দেই কি করে? দেখ, তোর বাবা এই দেশের নামকরা বিজনেসম্যান হতে পারে, কিন্তু আমাদের সামনে কিছুই না, সেজন্য ভালোর ভালো আমাদের সাথে চলে আয়। যদি না আসি তাহলে কি করবি? তাহলে তো তোকে মেরে হলেও এখান থেকে নিয়ে যাব। সাহস থাকলে নিয়ে দেখান তো। বাহ, পুলিশকে চ্যালেঞ্জ, তাহলে দেখ তোর সাথে কি কি হয়। এই বলে কিছু হাবিলদার আকাশকে আসে ধরার জন্য, কিন্তু ওদের মারতে শুরু করে। এতে বাকিরা তো অবাক হয়, সাথে করে পুলিশ অফিসার নিজেও, কেননা ওদের এভাবে মারবে তা তো ওরা কোনোভাবেই বুঝতে পারেনি। ওদের কোনো মতে মেরে, এরপর থেকে যদি কখনো তোদের আমার আশেপাশে দেখি তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে, কথাটা মনে রাখিস। ওরা মার খেয়ে চলে যায় হসপিটালের দিকে। এদিকে ইরার কথা তো আপনারা ভুলেই গেলেন, কেননা ইরা এখন পরিস্থিতি কি তা জেনে আসি, কেননা ইরাও একটা বিপজ্জনক জায়গায় যাচ্ছে। এদিকে আকাশের মোবাইলে একটা কল আসে। একটা কল রিসিভ করে কথা বলার 5 মিনিট পরে একটা হেলিকপ্টার আসে ভার্সিটির মধ্যে। ওখানে উঠে পড়ে যাওয়ার আগে, ঈশা তুই বাসায় ফিরে যা, আমার আসতে লেট হবে। কিন্তু ভাইয়া তুই কোথায় যাচ্ছিস সেটা তো বলে যা। এইদিকে এরপর আর কেউ কারোর কথা শুনতে পায়নি। কিছুক্ষণের মধ্যে ওরা চলে যায়। এদিকে সবটা নিয়ে এরা চলে আসে জঙ্গলের ধারে, কেননা এখানে একটা চোরাচালান ধরতে এসেছে, কিন্তু তাও অন্য একটা গ্রুপে। ইরা সহ বাকিরা বসে আছে, সাথে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে, এত লেট করলেন কেন? কি করব, রাস্তায় অনেক জ্যাম ছিল। আপনি তো হেলিকপ্টার করে এসেছেন, তাহলে এখানে জ্যাম পেলেন কি করে? তোমাকে এত কিছু ভাবতে হবে না, এখন এটা বলো ওইদিকে কি খবর? আমরা তো ড্রোন ক্যামেরা লাগিয়ে দিয়েছি, কি হচ্ছে না হচ্ছে তা আমরা এক এক করে দেখে নিতে পারবো। তা দেখাও তাহলে আমাকে সব কিছু। দেখাচ্ছি, এই নিন দেখুন। এদিকে দেখতে থাকে অন্যদিকে। ম্যাম, আমরা আর কতক্ষণ এভাবে বসে থাকবো? যতক্ষণ পর্যন্ত কিছু ট্রাক বাহির না হবে ততক্ষণ। কিন্তু আমরা তো এসেছি অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। তাও কিছু করার নেই, তোমরা পজিশন নিয়ে নাও। তাছাড়া একটা কথা, সবাই মোবাইল সাউন্ড অফ রাখবে, যেন কারোর মোবাইল শব্দ না আসে। জি ম্যাম, তাই হবে। আচ্ছা, ওটা কি এভাবে উঠতেছে? কোনটা ম্যাডাম? ওই যে পাখির মতো দেখতে। কিন্তু ম্যাডাম, ওটা তো পাখি। ওটা কোনো পাখি না, তার মানে আমাদের উপরে কেউ নজর তো রাখছে। ম্যাডাম, এখানে তো আমরা ছাড়া আর কেউ নেই, তাহলে ড্রোন ক্যামেরা কে উড়াবে? এমনও তো হতে পারে ভিতরে যারা আছে ওরা বাহিরের পরিস্থিতি বোঝার জন্য এরকম করেছে। ম্যাডাম, তাহলে কি এটা নষ্ট করে দিব? নষ্ট করে দিলে বুঝে যাবে কেউ তো আছে এখানে। তাছাড়া আমরা নিজেদের লুকিয়ে রাখি, এতে ওরা কোনো কিছু আর বুঝে উঠতে পারবে না। ওদের ট্রাকগুলো বাহির হলে আমরা ভেতরে অ্যাটাক দিব। কিন্তু ম্যাম, আমাদের তো ট্রাকগুলো ধরার কথা। উফ, বেশি কথা বলো তোমরা, যা বলছি তাই শোনো আর করো। জি ম্যাম, তাই হবে। এভাবে ওরা নিজেদের এক এক করে লুকিয়ে নেয় পাতা দিয়ে। অন্যদিকে ট্রাক বের হয় 5টা। স্যার, ট্রাক তো বের হয়েছে। তুমি কিছু লোক নিয়ে ট্রাকগুলো আটকাও, আমি বাকিটা দেখতেছি। ঠিক আছে।
আবি তো চলে যায়। এইদিকে আকাশও নিজের মতো করে সবটা নিয়ে বেরিয়ে আসে। এদিকে পাঠকগণ, আপনারা হয়তো কিছু কিছু আন্দাজ করতে পেরেছেন আকাশের সম্পর্কে, কিন্তু এখনও পুরোপুরিভাবে কিছুই জানে না। কিন্তু চিন্তা করবে না, গল্প সামনের দিকে যত বেশি শুনতে থাকবেন ততই আপনারা জানতে পারবেন সব কিছু। এবার গল্পের অ্যাকশন মোডে ফিরে যায়। ট্রাকগুলো তো বের হয়ে গেল, তাহলে এবার কি আমরা অ্যাটাক করব? সবাই আস্তে আস্তে ভেতরে আসতে থাকো, তবে সাবধানে কাজটা করবে। জি ম্যাম, তাই হবে। ওরা ভিতরে যায়, সাথে অনেকগুলো লোককে দেখতে পায়, কেননা বেশিরভাগ লোকের হাতে হাতিয়ার। ম্যাম দেখেছেন ওদের কাছে হাতিয়ার? তো আমাদের কাছে তো হাতিয়ার আছে। কিন্তু ম্যাম ওদের হাতিয়ারের কাছে তো আমাদেরগুলো কিছুই না। প্লিজ ম্যাম, আমরা এখান থেকে চলে যাই। আমি এই বয়সে এসে মরতে চাই না। কিন্তু তাই বলে ভয়ে পালিয়ে যাব? আগে এখান থেকে বেঁচে তো ফিরি, তারপর বাকিটা দেখা যাবে। এইদিকে ওরা ওখান থেকে বের হতে যাবে, তখনই ওই লোকগুলো ওদের দেখে ফেলে। ওই, তোরা এখানে কি করছিস? আমরা তো পথ ভুল করে এখানে চলে এসেছি। কি ব্যাপার, তোরা ভয় পাচ্ছিস কেন? আপনাদের হাতে অস্ত্র দেখি। হচ্ছে কি এসব? এত ভয় পেলে সাথে আসলে কেন? আগে তো জানতাম না এরকম কিছু যে হবে। এখন চুপচাপ থাকো। ওই, তোদের কথা শেষ হলে বাকিদের নিয়ে বেরিয়ে আয় এখানে, তবে কোনো চালাকি করবি, সবাইকে এখানেই মেরে ফেলবো। প্লিজ ভাই, আমাকে মারবেন না। ঠিক আছে, মারবো না। এখন বল তোরা কারা? হ্যাঁ, আমরা পুলিশ। কি পুলিশের লোক হয়ে এখানে এসেছিস? তোদের সাহস তো কম না। তাছাড়া তোদের সাথে এই মেয়েটাকে মুখটা দেখা কেন যাচ্ছে না? ওই, আমার মুখ দেখে তুই কি করবি? তোকে নিয়ে রাত কাটাবো। তোদের কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? লজ্জা থাকলে তো এই রাস্তায় আসতাম না। তাছাড়া তোকে আমার ভালো লাগছে, আমি তোকে বিয়ে করব। ওই পাগলের বাচ্চা, তোর কি মাথা ঠিক আছে? তুই আমাকে এসেছিস বিয়ে করতে? চিন্তা কর না সুন্দরী, বিয়ের পর এর রাগ আমি কমিয়ে দেব। এক্সকিউজ মি, এখানে কার বিয়ে হচ্ছে? আমাকে কি দাওয়াত দেওয়া যায়? ওই, তুই কে রে? তোমরা দুজন বিয়ে করবে আর আমি কাজী বিয়ে পড়াতে এসেছি। তোর কি মাথা গেছে? এখনো বিয়ে পাকা কথাই হলো না, তুই কি না এসেছিস কাজী হয়ে? ফাজলামো পেয়েছিস নাকি? আরে এভাবে রেগে কেন যাচ্ছেন? কথা তো শেষ করতে দিবেন। তাছাড়া বরপক্ষে মোটামুটি 20 জনের বেশি হবে, তা কোনো চিন্তা নেই। আর মেয়ে পক্ষের লোক কোথায়? ওই তো মেয়ে সামনে দাঁড়িয়ে আছে, আর আশেপাশে ওরা হচ্ছে কনে পক্ষ। তা কনের চেহারা তো একটু দেখাও। তার আগে এটা বল, তুই কে? এখানে কেন আসলি? আমার পরিচয় জানতে হবে না। পরিচয় বললে সমস্যা কি? আমি কেন নিজের পরিচয় দিব? তাছাড়া আপনি তো এখনো আপনার পরিচয় দিলেন না। আমার পরিচয় জেনে আপনার কাজ নেই। যে কাজে এসেছেন সেটা হয় করুন, নয়তো ওদের হাত থেকে বাঁচান আমাদের। এভাবে কান্না করবেন না, আমি আবার কারো কান্না দেখতে পারি না। আমি তো ভেবেছিলাম শুধু আমার কান্নাই দেখতে পারেন না। আপনি আমার কেউ না। তাছাড়া আমি যে কাজে এসেছি সে কাজটা সেরে নেই, তারপর আমি এমনিতেই চলে যাব। দেখ ভাই, অনেকক্ষণ ধরে তোদের নাটক দেখেছি, এবার বল তোর আসলে কে? আমরা দুজন স্বামী স্ত্রী। ওই মেয়েটা হচ্ছে আমার বউ। আর বউকে তোমরা আটকে রাখলে, স্বামী হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে, ওকে বাঁচানো। এই যে মিস্টার, কে আপনি? আমি তো আপনাকে চিনি না। তাহলে আচ্ছা শোনেন, ওনাদের ছেড়ে দিন, তারপর যা বলার আমার সাথে বলবেন। তুই আবার পালিয়ে যাবি না তো? তাছাড়া ওদের কেন ছেড়ে দেবো? আকাশ এভাবে ওদের সাথে কথা বলতে থাকে। কথা বলতে বলতে বুঝতে পারে লোকটা অনেকটা বলদ টাইপের, সেজন্য নিজের প্ল্যানটা আবার চেঞ্জ করে নেয়। কেননা এতক্ষণ ছিল এরকম প্ল্যান, আর এখন ঠিক তার অন্য রকম প্ল্যান। কি ভাবছিস? ভাবতেছি তোকে এই কাজে কোন শালা রেখেছে। তোর মতো বলদ থাকলে ওর ব্যবসায় তো লাঠে উঠবে। তোর সাহস তো কম না, তুই আমাকে বলদ বলছিস? ওই, তোরা ধরকে। একেই বলে অ্যাকশন। এখন চল, তোদের সাথে মারামারি করে শরীরটা ঠিক করি। এরপর শুরু করে মারামারি, একে একে সবাইকে মারতে থাকে। এদিকে ইরা তো দাঁড়িয়ে দেখতে থাকে, কেননা এত ভালোভাবে ইরা এর আগে কাউকে মারতে দেখেনি। 10 মিনিটে মোটামুটি ওদের 20 জনের অবস্থা কাইল হয়ে যায়। ওরা তো মার খেয়ে শুয়ে আছে। একটু পরে ওখানে আবির আসে। আবির আসার পর, স্যার আপনি ঠিক আছেন তো? আমার চিন্তা না করে এদের নিয়ে হসপিটালে নিয়ে যাও।
আমি গেলাম, আর বাকি রিপোর্ট আমাকে পরে জানিয়ে দিও। ঠিক আছে স্যার। আকাশ যেতে চাইবে তখনই ইরা ওকে থামিয়ে দেয়। আরে আপনি কোথায় যাচ্ছেন? আমি এখানে থেকে কি করব? এত ভালো মারামারি কোথা থেকে শিখলেন? সবটা আপনাকে জানতে হবে না, যে কাজে এসেছেন সেই কাজটা করেন। আমার তো কাজ শেষ। তাহলে এবার আসি। তা আপনার নাম্বার কি দেওয়া যাবে? আমি কোনো অপরিচিত মেয়ে মানুষকে নাম্বার দেই না, যেতে হবে আমাকে। তাহলে আগে পরিচিত হয়ে নেই, তারপর না হয় নাম্বার দিবেন। এত শখ থাকা ভালো না। এখানে শখের কি আছে? দেখুন, আপনার সাথে বকবক করার সময় নেই আমার। এই বলে চলে আসে ওখান থেকে। আর আবিরও ওর কাজ শেষ করে। ইরা বাকিদের নিয়ে চলে আসে পুলিশ স্টেশনে। ওখানে সে শুনতে পাই ইরার বড় স্যার হসপিটালে ভর্তি, সেজন্য ওখানে যায়। স্যার, আপনার এরকম অবস্থা কি করে হলো? তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমার ওই দিকের কি খবর? ইরা এবার সবটা ওর স্যারকে বলে। উনি সবটা শোনার পরে, তাহলে তো কোনো তথ্যই তোমরা জোগাড় করতে পারোনি। বেঁচে যে ফিরতে পেরেছি এটাই তো অনেক। যারা তোমাদের বাঁচালো তারা কারা ছিল? যারা বলতে মাত্র একজন ছিল। মাত্র একজন এতগুলো লোককে মেরেছে? জি স্যার। ঠিক আছে, তোমরা থানায় যাও তাহলে, আমি বাকিটা পরে দেখে নেব। এইদিকে ওরা তো থানায় আসে, অন্যদিকে আকাশ ওর বাসে আসে। বাসে আসতেই, আকাশ কোথায় ছিলে এতক্ষণ ধরে? আমার তো কাজ ছিল, সেজন্য কাজ করছিলাম। কিন্তু তাই বলে এতক্ষণ ধরে? কাজ শেষ না হলে কি করব? আচ্ছা শোন, আমি আর তোর মা কয়েকদিনের জন্য দেশের বাইরে যাব, তোকেও যেতে হবে। কিন্তু আব্বু, আমি কি করে যাব? আমার তো কাজ আছে। তাহলে আমি ঈশাকে নিয়ে যাচ্ছি, তুই একা এই দিকটা সবটা সামলাতে পারবি তো? পারবো, চিন্তা করো না তোমরা। ঠিক আছে। এইদিকে ঈশা ওর বান্ধবীদের সাথে কথা বলতে থাকে, কিন্তু কি নিয়ে কথা হচ্ছে তা পরে জানতে পারবেন সময়ের সাথে সাথে। পরের দিন ঈশা ওর বাবা মায়ের সাথে দেশের বাইরে যায়। তার যাওয়ার কয়েক ঘন্টা পর কেউ এসে কলিং বেল দেয়। বাসায় কাজ করার জন্য লোক তো আছেই, কিন্তু আকাশ ড্রয়িং রুমে ছিল বলে দরজা খুলে তানু আর মোমোকে দেখে চমকে ওঠে। কি ব্যাপার, আপনারা হঠাৎ এই সময় এলেন? সব কথা কি এখানেই বলবেন নাকি ভেতরেও ঢুকতে দেবেন? কিন্তু বাসায় তো কেউ নেই। সমস্যা নেই, আপনি তো আছেন, আপনার সাথে না হয় গল্প করব। কিন্তু আমি তো মেয়েদের সাথে গল্প করি না। না করলেও করতে হবে এখন থেকে। আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে আসুন, আপনাকে নিয়ে বের হব। আমি তো কোথাও যাব না। যদি না আসেন তাহলে আমরা আপনাদের বাসায় থেকে যাব, যতদিন ইচ্ছা হয় ততদিন থাকবো। এটা কি মামার বাড়ির আবদার নাকি যে বললেই হয়ে যাবে? মামার বাড়ির আবদার কেন হতে যাবে? বইয়ের বাড়ির আবদারও বলতে পারেন। মানে কি এইসবের? বেশি মানে করবেন না তো, আসুন তো আমাদের সাথে। ওরা দুজনে আকাশকে নিয়ে চলে আসতে থাকে। রাস্তায় ওরা যাচ্ছিল ঠিকই, তখন ইরার সাথে ওদের দেখা হয়। কেননা ইরা রাস্তায় গাড়ির কাগজপত্র আর ড্রাইভিং লাইসেন্স চেক করতেছে সবার। সেজন্য আকাশ যে গাড়িতে ছিল সে গাড়ি থামায়। হাবিলদার আকাশকে দেখতে পায়। কি ব্যাপার, আপনি এখানে কেন? আপনি কি ওকে চেনেন? চিনি মানে অবশ্যই চিনি আমি ওনাকে। উনি তো সে ছেলেটা যাকে কারা যেন এসে তুলে নিয়ে যায়, কিন্তু ওরা আপনাকে ছেড়ে দিল কি করে? আচ্ছা, উনি ঠিক কিসের কথা বললো? ওই যে আপনাদের নিয়ে একটা ঝামেলা হয়েছে, সে ঝামেলার কথা বলল। ও, বুঝতে পেরেছি। এইদিকে হাবিলদার তো কথা বলতে থাকে। এভাবে কথা বলতে দেখে ইরা ওখানে আসে আর আকাশকে দেখে। কি ব্যাপার, কি হয়েছে এখানে? ম্যাম, চিনতে পেরেছেন ওনাকে? হ্যাঁ, কিন্তু এরা কারা? আমরা যেই হই না কেন ওর, তাতে আপনার কি? যেই হই মানে? একটা ছেলের সাথে দুইটা মেয়ে, এখানে অনেক কিছু হতে পারে। আমরা দুজনেই ওনার জিএফ, এতে আপনার কোনো সমস্যা আছে? উনি কি সত্যি বলতেছে? কথাটা ইরা আকাশের দিকে তাকিয়ে বলে। আকাশ কিছু বলবে তার আগে, কেন আমাদের কথাই কি বিশ্বাস হয় না? একটা ছেলের দুইটা গার্লফ্রেন্ড, তাও আবার একই সাথে একই গাড়িতে, ব্যাপারটা একটু ইন্টারেস্টিং হয়ে গেল না? সে যাই হোক, তাতে আপনার কি? যা করতে এসেছেন তা করেন। এবার ইরা আর চুপ করে না থেকে গাড়িতে ঢুকে আকাশকে একটা চুমু দেয়। এতে বাকিরা তো অবাক হয়ে তাকিয়েছে। কি হলো ওরা বুঝতেই পারেনি। ইরা বের হবে তার আগেই তানু ইরাকে আটকে একটা থাপ্পড় দেয়। এতে ইরা তো আরো রেগে যায়। ওই মেয়ে,
তোমার তো সাহস কম না, তুমি আমাকে মারলে? একটা অপরিচিত ছেলেকে ধরে চুমু খেলে, সেখানে তোমার যখন লজ্জা করেনি তখন থাপ্পড় দিতে আমার কেন লজ্জা করবে? হুম, তোদের আমি দেখে নিব। ওই তুই আমাদের কি দেখবি? আমরাই তোকে দেখে নিব। এদিকে ওরা একজন আরেকজনের চুল ধরে টানাটানি করতে থাকে। ওরা এটাই ভুলে গেছে ওরা কে কার চুল ধরে টানছে। এদিকে আকাশ সবাইকে মানানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু পারছে না বলে। থামবে তোমরা? কি শুরু করেছো তোমরা রাস্তায় দাঁড়িয়ে? বাকিরা সবাই দেখছে, সেটা কি তোমরা ভুলে গেছো? তোমরা যদি নিজেদের মধ্যে ঝগড়া না থামাও, আমি তোমাদের তিনজনকেই। হঠাৎ এরকম রেগে বলাতে ওরা নিজেদের মধ্যে ঝগড়া করা বন্ধ করে দিয়ে আকাশের দিকে তাকায়। এই যে মিস ইরা, আপনি যে কাজটা করতে এসেছেন সে কাজটা করেন। ওদের সাথে শুধু শুধু ঝগড়া করে কাজ নেই। কি আমি ঝগড়া করি? ওদের কিছু বলতে পারেন না? আসলে আমি ওদের ঠিকমতো চিনি না, আমার বোনের বান্ধবী হয় ওরা। ওহ আচ্ছা, তাহলে এই কাহিনী? কিসের কাহিনী? সব কাগজপত্র বের করো এক এক করে। আজকে যদি একটা কাগজ কম হয়েছে তাহলে বুঝবে কি করি আমি তোমাদের। এরপর ওরা সব কাগজ তো দেখে, কিন্তু ড্রাইভিং লাইসেন্স নেই বলে দেখাতে পারেনি। এবার কি করবে তোমরা? প্লিজ আমাদের যেতে দিন। এতক্ষণ যে ঝগড়া করলে আমার সাথে, তার প্রতিশোধ নিব এখন আমি। কিরকম প্রতিশোধ? তোমরা দুইজন এখানে কান ধরে উঠবোস করবে 5 বার, তাহলে আমি তোমাদের যেতে দিব। কিছু ডলার নিয়ে ছেড়ে যাওয়া কি যায় না? যেত, কিন্তু এখন আর তা সম্ভব না। সেই জন্য যা বলেছি তাই করো। কিন্তু আমি কি করব? এরপর থেকে মেয়েদের সাথে ঘোরার আগে 10 বার ভেবে চিনতে তারপর বের হবেন। আরে এই প্রথম বের হয়েছি। মিথ্যে বলবেন না আমাকে। সত্যি বলছি আমি। যা বলেছি তাই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এইদিকে অন্য কোনো উপায় না পেয়ে আকাশ কিছু বলল না আর। এইদিকে ইরা ওদের দিয়ে কান ধরে উঠবাস করিয়ে নেয়। একটু পরে, যাও এখন, তবে এরপর থেকে যেন এরকম করতে না দেখি। দেখে নিব তোমাকে। দেখার জন্য তো অনেক সুযোগ পাবে, তখন দেখে নিও। এদিকে ওরা তো চলে যায়, কিন্তু ইরার এখনও রাগ কমেনি। কেন কমেনি তা আপনার কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন কিছুক্ষণ পরে। আচ্ছা, আমাদের দুজনের মধ্যে কাকে তোমার বেশি ভালো লাগে? মানে ঠিক বুঝলাম না আমি। মানে হলো আমাদের দুজনের মাঝে কে বেশি সুন্দর? আমার তো তোমাদের কাউকেই সুন্দর লাগছে না। কি? আমাদের দুজনের মধ্যে কাউকেই ভালো লাগলো না? যা শুনেছেন তাই বলছি আমি। তাছাড়া এখানে কেন নিয়ে আসলেন তা বলেন। আপনার সাথে সময় কাটাবো কিছুক্ষণ আমরা দুজন। ও আচ্ছা। এরপর ওরা তো গল্প করতে থাকে। কিছুক্ষণ পর ওখানে একটু ঝামেলা শুরু হয়, কেননা পার্কে কিছু ছেলে সে ঝামেলা শুরু করে দেয়। যাকে দেখছে তাকে টিজ করতে থাকে। এদিকে বাকিরা তো স্বাভাবিকভাবে থাকতে থাকে, কিন্তু একটা ছেলে তো মেয়েদের শরীরেই টাচ করতে থাকে বাজেভাবে, কিন্তু তা আকাশ খেয়াল করেনি। কিন্তু ওদের সামনে আসে মোমো আর তানু, আর মোমো আর তানুকে যখন ওরা কিছু করতে যাবে আকাশ ওদের হাত ধরে ফেলে। সব জায়গায় সব কিছু করতে হয় না। তোর সাহস তো কম না, তুই আমার হাত ধরেছিস। এই সাহসের কথা বলবেন না, কেননা যতজনই সাহস দেখিয়েছে ততজনকেই মেরেছে। মোমোর কথা শুনে ছেলেটা হাসতে থাকে। কি তুই মারবি আমাকে? তোর কি মনে হয় তোর এই কথায় আমি ভয় পাবো? তাহলে ওনার সাথে মারামারি করে দেখান। ঠিক আছে, হয়ে যাক মারামারি। দেখুন, মারামারি ভালো না, সেজন্য ভালোর ছেলের মতো বাসায় চলে যাও। আজকে তো তোকে আমি মেরেই ফেলবো। এই বলে বন্দুক বের করে আকাশের মাথায় ধরে। এতে মোমো আর তানু ভয় পায়। এমন একটা বন্দুক এনেছিস যেটাকে গুলি নেই, এরকম বন্দুক নিয়ে অন্য কাউকে ভয় দেখা। নীরব যখনই বন্দুক চেক করতে যাবে আকাশের ওর হাত থেকে বন্দুক নিয়ে নেয়। এখন কি করবি? এভাবে তো তোকে আমি গুলি করব। একটু আগেই তো বললি এটাতে গুলি নেই। বলেছি, তাও আন্দাজে করে। যাক গিয়ে, তোমরা মেয়েরা এইদিকে আসো। একে একে মোটামুটি 10টার মতো মেয়ে আসে সামনে। তোমরা নিজেদের জুতো খুলে হাতে নাও। ওরা জুতো কেন নিবে হাতে? তুই ওদের ঠিক যে যে জায়গায় হাত দিয়েছিস ওরা এখন ঠিক তোর শেষে জায়গায় জুতো দিয়ে বাড়ি দেবে। তুই কিন্তু কাজটা ঠিক করিস না। কি ঠিক কি ভুল তা এখন তোকে ভাবতে হবে না,
তুই শুধু এখন মার খাওয়ার জন্য প্রস্তুত হও। তোমরা এবার শুরু করো। একে একে মেয়েগুলো আসে। নীরবের শরীরে বাড়ি দিয়ে এক এক করে চলে আসে ওখান থেকে। এইদিকে নীরব তো রাগে একদম মুখ লাল হয়ে আছে। যদিও জুতোর বাড়ি ওর মুখে কেউ মারেনি, কিন্তু তাও লাল হয়ে আছে মুখটা জেদের কারণে। আজকের মতো তোকে ছেড়ে দিলাম, আর আজকের ঘটনা তুই সারা জীবন মনে রাখবি। কথাগুলো বলে চলে আসে ওখান থেকে। এদিকে বাকিরা তো অনেক খুশি হয়। পরদিন ইরার সাথে আকাশে দেখা হয় রাস্তার মধ্যে। তখন কি ব্যাপার আজকে একা একা? হুম কি করব, বিয়ে করলে তো বউ থাকতো, কিন্তু বিয়ে তো করা হয়নি, সেজন্য বউ নেই। ফাজলামো করেন আমার সাথে? আপনি আমার কেউ হন নাকি? আমি কেন আপনার কেউ হতে যাব? তাহলে আমি ফাজলামো করব কেন? সেটা অবশ্যই ঠিক। আপনার গাড়িটা সার্চ করব। ঠিক আছে, করুন। এটার সাথে আরও দুজন হাবিলদার গাড়ি তল্লাশি করে একটা বন্দুক দেখতে পায়। এটা কার? আমি কি করে বলবো? আপনার গাড়ি থেকে পাওয়া গিয়েছে, আর আপনি বলতেছেন এটার কার? মনে পড়েছে, এটা আমি গতকাল নিয়েছিলাম একটা ছেলের কাছ থেকে। সে যাই হোক, এখন থানায় চলুন। না গেলে কি হয় না? হবে অনেক কিছু। এরা তো ওকে থানায় আনে, তারপর ওকে জেলের ভিতর আটকে রাখে আর নিজেও ভিতরে ঢুকে পড়ে। কি ব্যাপার, আপনি কেন ভিতরে এসেছেন? চেক করতে। কি চেক করবেন? এরপর ইরা নিজের শার্ট খুলে আকাশকে ওই চিহ্নটা দেখে, কিন্তু আকাশ কি বলবে নিজেও জানে না, কেননা চিহ্নটা এমন জায়গায় ছিল যা বলা যাবে না। কতবার বলবো এই চিহ্নের ব্যাপারে জানি না কিছু আমি। ওকে আচ্ছা, কিছুক্ষণ পর স্যার এসে তোমাকে শায়েস্তা করবে। আমি কি দোষ করেছি যে আমাকে মারবে? এই যে বন্দুক রাখার দায়ে। এই বলে বেরিয়ে আসে। এইদিকে পুলিশ অফিসার ইরাকে বাহবা দিতে থাকে। এরপর উনি নিজে জেলে এসে আকাশকে একটা কিছুর সাথে বাঁধতে যাবে। আকাশ উল্টো চালাকি করে ওখান থেকে বেরিয়ে আসে। এইদিকে এতে আকাশ ক্রিমিনালের কাতারে পড়ে যায়। অন্যদিকে 3 থেকে 4 দিন যেতেই আবিরের কল পায় আকাশ। কি হয়েছে বলো? আপনাকে 2 দিন পর আসতে হবে এখানে। আমার সব কিছু ঠিক করো, আমি এসে যেন সবটা ঠিকভাবে পাই। ওকে, তাই হবে। 2 দিন পরে আসে অফিসে। তখন ওখানে আকাশের বড় ছেলেও ছিল ওখানে। সত্যি আকাশ, তোমাকে যে আবার দেখব তা ভাবতেও পারিনি। তা এখন আমাকে কি করতে হবে? এই নাও ঠিকানা। এরপর কি করবে না করবে বাকিটা তোমার ইচ্ছে, তবে এই 2 জনকে জীবিত উদ্ধার করে আনতে হবে। ঠিক স্যার, হয়ে যাবে। তবে একটা কথা, আমার টিম কি রেডি আছে? জি স্যার, সব কিছু রেডি আছে। তাহলে রাতেই আমি রওনা দেব। ওকে স্যার, তাই হবে। রাতে ওরা রওনা দেয়। এইদিকে মোমো আর তানু আকাশকে যতই কল দেয় না কেন, কিন্তু আকাশের ফোনে কোনোভাবেই কল আসে না, কেননা সিম তো অফ করা। কয়েক ঘন্টা পরে ওরা একটা জায়গায় এসে নামে। তোমরা সব যন্ত্রপাতি এনেছো? জি স্যার, সবই এনেছি। সবাই ওটা পড়ে নাও তাহলে, তবে সাবধানে যাবে। জি স্যার, তাই হবে। ওরা একে একে সামনে যায় আর বিপদ তত বাড়তে থাকে, কেননা সামনে কিছু মেশিন আছে যেগুলোর আলোতে যদি ওরা পড়ে যায় তাহলে অ্যালার্ম দিয়ে উঠবে, সেজন্য ওদের সাবধানে যেতে হবে। তোমরা এবার বাকি জায়গা দিয়ে সামনে যাও। ওরা আকাশের কথা মতো কাজ করতে থাকে, কিন্তু ওরা ভিতরে এসে আগের মতো তেমন কাউকে দেখতে পায় না, কেননা ভিতরে অনেক ফাঁকা ছিল জায়গায়। ভেতরে তো পুরো ফাঁকা। এতটা ফাঁকা হওয়ার তো কথা না, কোনো একটা কিছু তো অবশ্যই আছে, কিন্তু কি সেটা তাই খুঁজে বের করতে হবে। এখন তাহলে উপায়? বাইরে যাদের পাহারার জন্য ওরা রেখেছে ওদের মেরে ফেলো, আর বাকি বডিগুলো নিয়ে আসো এখানে। আবিসহ আরও কিছু লোক ওদের মারতে চলে আসে। এদিকে আকাশ ওই রুমটা খুঁজে দেখতে থাকে। তখন একটা রিমোট হাতে পায়। কি ব্যাপার, এখানে রিমোট আসলো কোথা থেকে? না আছে টিভি আর নাই আছে কোনো এসি, তাহলে রিমোট আসবে কি করে? এইসব ভাবনার মধ্যে আবির ওদের মেরে নিয়ে আসে। স্যার, ওদের এনেছি। এখানে রাখো ওদের। ওদের রাখার পরে রিমোট চাপ দেয়। এতে একটা জায়গা থেকে দেওয়াল সরে যায়, আর ওখান থেকে কারোর হাতের চাপ দিলে বাকি দরজাটা খুলবে, এরকমটা দেখা যাচ্ছে। এদের এক এক করে এখানে আনো আর হাতের ফিঙ্গার মিল করাও। ওরা এক একে 5 জনের হাতের মিল করায়। শেষের জনের হাতের চাপ মিলে, এতে দরজা খুলে যায়।
এবার ওরা ভিতরে আসে, তারপর এক এক করে গুলি করতে থাকে। গুলি করা শেষ হলে এখানে তো মাত্র 20+ লোক হবে। ওদের বস এখানে নেই, সে যাই হোক, আগে মেয়েগুলোকে বাঁচাতে হবে। ঠিক আছে স্যার। এরপর ওরা একে একে যাকে সামনে পাচ্ছে গুলি করে মেরে ফেলতে থাকে। এভাবে মোটামুটি অনেকে গুলি করে মারে আর 5 জনের মতো লোককে বাঁচিয়ে রাখে। দেখ, চাইলে তোদের মেরে ফেলতে পারি, কিন্তু মারবো না। তোদের একটা চান্স দিব আমি। কি চান্স? তোরা 2টো মেয়েকে নিয়ে এসেছিস, ওদের আমাদের হাতে তুলে দে, তাহলেই হবে। ওরা তো নেই এখানে। এখানে নেই মানে? কিছুক্ষণ আগে ওদের এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে অন্য জায়গায়। কি? কোথায় নিয়ে গেছে? এখান থেকে একটা রাস্তা গিয়েছে, ওরা 15 মিনিট হলে গিয়েছে। আবির, তুমি এখানে 2 জনকে রেখে যাও, এরা এখানে এদের দেখুক, আর তুমি আমার সাথে চলো। ওদের যে করে হোক বাঁচাতে হবে। ঠিক আছে, চলুন। এরপর ওরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ওদের ধরার জন্য। আকাশ তো ফুল স্পিডে গাড়ি চালাতে থাকে, কিন্তু তাও রাস্তা যেন শেষই হচ্ছে না। কেননা আঁকা বাঁকা রাস্তার জন্য এরকম মনে হচ্ছে। তাও অনেকটা পথ যাওয়ার পরে ওরা সামনে 2টা গাড়ি দেখতে পায়, তাও অনেক দূরে। স্যার, গাড়িগুলো তো অনেক দূরে। একটা কাজ করো, ওদের কল দাও আর ওই লোকটাকে জিজ্ঞাসা করতে বলো কোথায় নিয়ে যাচ্ছে এদের। ঠিক আছে, জিজ্ঞেস করতেছি। 2 মিনিট পরে। স্যার, জানতে পেরেছি। কি জানতে পেরেছো তা বলো। আপনি নিজেই শুনে নিন। এরপর লোকটা কিছু একটা বলে, যা শোনার পর আকাশ আর আবিরের তো অবস্থা খারাপ হয়ে যায়। কেননা সামনে রয়েছে সমুদ্র বন্দর, আর ওখানে ওরা মেয়ে পাচার করে। তাহলে তো ওই 2টা মেয়ের সাথে আরও মেয়ে থাকবে ওখানে। জি স্যার, তা তো থাকবেই। তাহলে একটা কাজ করো, ওই লোকটাকে মেরে ফেলো আর ওদের এখানে আসতে বলো। ঠিক আছে স্যার, তাই করতেছি। আবির ওদের সবটা বলতে থাকে। ওরা যে অনুযায়ী কাজ করে বাকি গাড়িতে করে চলে আসে। এইদিকে ওই মেয়ে দুটোকে গাড়ি থেকে নামিয়ে জাহাজে ওঠাতে থাকে, কিন্তু মেয়ে 2টা তো যাবে না, তাও জোর করে ওঠায়। এখন কি করবেন স্যার? জাহাজ তো আর 10 মিনিট পরে ছাড়বে। জি স্যার, তাই তো শুনলাম। আমাদের বাকি লোক আসতে কতক্ষণ লাগবে? এই তো 15 মিনিট। তাহলে তো ওদের এখানে আটকে রাখতে হবে। তাহলে কি করবেন? তুমি আর আমি আর মোটামুটি আমাদের সাথে 4 জন তো আছে, সবাই মিলে একসাথে অ্যাটাক করব। তাহলে ওরা আসতে আসতে যতক্ষণ লাগবে সময়, ততক্ষণ আমরা বাকিটা দেখে নিব। তাহলে চলুন, আমরা দেরি না করে চলুন অ্যাটাক করি। এরপর ওরা অ্যাটাক শুরু করে দেয়। 10 মিনিটে মোটামুটি ওরা অনেক লোককেই মেরে ফেলে। এদিকে ওরা যতই জাহাজের ভিতর যায় ততই একের পর এক লোক আসে। স্যার, এখন কি হবে? সেটাই তো দেখতেছি, এরা তো দেখি শেষই হচ্ছে না। তাই তো দেখতেছি, কিন্তু ওই মেয়েগুলোকে কিভাবে বের করব? এক এক করে সবগুলো কন্টেনার চেক করো তোমরা, আমি বাকিটা দেখতেছি। ঠিক আছে। এইদিকে আবির ওদের খুঁজতে থাকে, এইদিকে আবির বাকিটা দেখতে থাকে। তবে মোটামুটি যাকে খুঁজে পায় তাকে মেরে ফেলে। এদিকে ওদের মোটামুটি একটা লোককে খুঁজে পায়। প্লিজ আমাকে মারবেন না। মারবো না, ঠিক আছে। তাহলে বল, মেয়েগুলোকে কোথায় রেখেছিস? জানি না। জানি না মানে? তোদের জাহাজ আর তুই কিনা বলছিস তুই জানিস না? বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। তাহলে তোকে আর বাঁচিয়ে রেখে আমার কোনো কাজ নেই। এই বলে যে লোকটাকে মারতে যাবে তখনই আবির চলে আসে। স্যার, সবাইকে খুঁজে পেয়েছি। তাহলে ওদের থেকে ঠিকানা নিয়ে ওদের যত তাড়াতাড়ি পারো বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। বাসায় কি আমরা পৌঁছে দেব? ওদের থেকে ঠিকানা নিবে, তারপর ওদের যে লোকাল থানা আছে ওই থানায় পৌঁছে দিবে, বাকিরা ওরাই করে নিবে। জি স্যার, তাই হবে। ওই মেয়ে দুটাকে আমাদের সাথে নিয়ে চলো, ওদের স্যারের কাছে দিয়ে দিব, উনি ওদের বাকিটা পৌঁছে দিবে। আর এই জায়গা কি পুলিশ পাঠিয়ে দেব? তার প্রয়োজন হবে না, কেননা এরা তেমন কিছুই জানে না, সেজন্য এদের পিছনে সময় নষ্ট করে কাজ নেই। আর হেলিকপ্টার চলে এসেছে। তাহলে সবাইকে নিয়ে উঠে পড়ো। কিন্তু স্যার, আপনি কি যাবেন না? আমি যাব আরও পরে, তোমরা এখন যাও, আমার কাজ এখনও বাকি আছে। ঠিক আছে, আমরা তাহলে আসি, আপনি সাবধানে থাকবেন। এদিকে ওরা চলে যায়, কিন্তু আকাশ কি জন্য এখানে থেকে গেল তা আকাশ নিজেও জানে না। কেননা আকাশ এখানে কিছু একটা তো দেখেছে, যার জন্য থেকে গেল এখানে। কিছুক্ষণের মধ্যে
ও নিজের কাজটা শেষ করে বেরিয়ে পড়ে। এদিকে কয়েক ঘন্টা পর আবির বাকিদের নিয়ে চলে আসে ওর বড় স্যারের কাছে। কি ব্যাপার, তোমাদের কাছে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? স্যার, আপনি তো জানেনই, আকাশ স্যার যেখানে যায় সেখানে তো তাড়াতাড়ি কাজ শেষ হবেই। তা আমি জানি। স্যার থাকলে আমাদের কোনো টেনশনই হয় না। তা আকাশ কোথায়? তোমাদের সাথে কি আসেনি? ওকে তো দেখছি না। স্যার তো আমাদের সাথে আসেনি। কিন্তু কেন? তা তো জানি না স্যার, উনি ওখানেই থেকে কেন গেল? পরে যখন ও আসবে তখন জিজ্ঞাসা করে নিব। আকাশ তো তোমাদের বলেই দিয়েছে কি কি করতে হবে, তাহলে তোমরা সে অনুযায়ী বাকিটা করো। আর ওই মেয়ে দুটোকে আমার কাছে নিয়ে এসো। স্যার, ওরা রুমের বাইরে আছে। নিয়ে এসো তাহলে। এদিকে ওনাদের কাজ চলতে থাকে, অন্যদিকে আকাশও নিজের গাড়িতে চলে আসে। তবে একদম নর্মালভাবে এসেছে, মানে সাধারণ একজন ছেলের মতো করে আসে। কিন্তু আসার পরে শুরু হয় যত সব কাহিনী। কোথায় ছিলে এতক্ষণ ধরে? আমি তো বাইরে ছিলাম কাজে। এত কাজ থাকে তোর বাহিরে, তা তো জানতাম না। কেন আব্বু, কিছু কি হয়েছে? তেমন কিচ্ছু না। আচ্ছা, তোর সাথে কিছু কথা আছে। কি কথা আব্বু? তোর জন্য মেয়ে দেখতে যাব আমরা। হঠাৎ মেয়ে কেন দেখবে? তোর তো পড়াশোনা শেষ, তার উপর কিছু মাস পরে ব্যবসায় দেখাশোনা করবি, সেই জন্য তোকে বিয়ে দিতে চাইছিলাম। কয়েকদিন তুই বৌমাকে সময় দিয়ে তারপর জয়েন্ট করতে পারবি অফিসে। কি মজা, কি মজা, বাসায় ভাবি আসবে। আমাকে বিয়ে না দিয়ে এই পাগলিটাকে বিয়ে দিয়ে দূর করো। ওই শোন, আমার এখনো বিয়ের বয়স হয়নি, সেই জন্য তুই আগে বিয়ে কর। আচ্ছা, আব্বু মেয়ে কবে দেখতে যাব? কাল থেকে দেখা শুরু করব। পরের দিন থেকে ওনারা মেয়ে দেখা শুরু করে, কিন্তু একদিকে পছন্দ হলে অন্যদিকে আর পছন্দ হয় না। কেননা আকাশের পরিবার মেয়ের পরিবারে কি আছে তা দেখে না, দেখতে চায় মেয়ের কি কি গুণ আছে। কিন্তু কয়েকদিন ধরেও খুঁজে তেমন কোনো মেয়ে পেল না। তোমাদের বলেছিলাম না মেয়ে দেখে কোনো কাজ নেই, তাও তো তোমরা আমার কথা কিছুই শুনলে না। আচ্ছা ভাইয়া, মোমো আর তনুকে তোর কেমন লাগে? মানে কি এইসবের? আমি কেন তোর বান্ধবীদের বিয়ে করতে যাব? ওরা কি দেখতে খারাপ নাকি? খারাপ হোক বা ভালো, আমি ওদের বিয়ে করছি না। তাছাড়া আমি আমার পছন্দ মতো মেয়ে খুঁজে পাই, তারপর নিজেই বিয়ে করে নিব। এখন তোমরা মেয়ে দেখা অফ করো। ঠিক আছে, তবে সেটা যেন তাড়াতাড়ি করে হয়। এই দিকটা সামলানো গেল। অন্যদিকে ইরা ওর মায়ের সাথে কথা বলতে ব্যস্ত। মা, মা, ও মা, আমার কথাগুলো কি তুমি শুনতেছো? কি হয়েছে তোর, এরকম করছিস কেন? মা, তুমি কি কিছু লুকোচ্ছ আমার কাছ থেকে? কই না তো। তাহলে তুমি কেন বলছো না এই চিহ্নটা কিভাবে এলো? সেটা তো আমিও জানি না, তবে 15 বছর আগে তুই একবার হারিয়ে গিয়েছিলি। হারালে বললে ভুল হবে, তোকে কিছু লোক তুলে নিয়ে যায়। এইটুকু বয়সে আমাকে তুলে নিয়ে গিয়ে ওদের কি লাভ? ওরা তোকে আটকে রেখে আমার থেকে অনেক মোটা অঙ্কের ডলার চায় আমার থেকে। পরে আমি পুলিশের সহায়তা নেই, সাথে ডলার দেওয়ারও ব্যবস্থা করি। বাহ, তুমি আমাকে বাঁচাতে এতগুলো কাছে। তুই যে আমার একমাত্র মেয়ে, তোকে ছাড়া আমি থাকতাম কি করে? সেই জন্য ওকে ঝড় ঝাপটার মধ্যে দিয়ে আমি তোকে আবার ফিরে পেয়েছি। কিন্তু তাও যখন পুলিশ ছিল না, একটা ছেলে তোকে নিয়ে এসেছিল। কি বলছো? একটা ছেলে আমাকে বাঁচিয়েছে? কেননা তোর সাথে সাথে আরও অনেক বাচ্চা ছিল ওখানে। ওরা একসাথে আরও অনেকগুলা বাচ্চাকে নিয়ে আসে, কিন্তু পুলিশ যাওয়ার আগে একটা ছেলে ওই বাচ্চাদের নিয়ে বেরিয়ে আসে ওখান থেকে, আর তখনই আমি তোকে ওখানে খুঁজে পাই। কিন্তু এই চিহ্ন? তোকে বাড়িতে নিয়ে আসার 5 দিন পর আমি এই চিহ্নটা দেখি, কিন্তু তুই নিজেই কিছু জানিস না বলে আমি তোকে আর কিছু জিজ্ঞেস করিনি। বাহ, আমার অতীত এরকম ভয়ঙ্কর ছিল, আমি তো জানতামই না। এবার যদি তোর কথা বন্ধ হয় তাহলে তোকে একটা কথা বলা ছিল। কি কথা আম্মু? তোর জন্য আমি ছেলে দেখা শুরু করব কি? মা, তুমি কি আমাকে এই বাসা থেকে বিদায় করে দিতে চাইছো? বুঝলাম না, এভাবে কান্না করে কি আছে? তাছাড়া তোর এখন বয়স 24+ হয়েছে, তোকে তো বিয়ে করতে হবে। কয়েকদিন পরে তো তোর জন্য ছেলেও খুঁজে পাবো না। কেন পাবে না? দেশে কি ছেলের অভাব পড়েছে নাকি? অভাব তো পড়েনি, কিন্তু তোর জন্য অবশ্যই অভাব পড়বে। কি বলো? সেই দিকে তাকাই, সেই দিকেই তো ছেলে আর ছেলে। তাহলে যে কোনো একটাকে পছন্দ করে নে। এত তাড়া কিসের বিয়ের জন্য? আচ্ছা,
তোকে যা বলতে এসেছিলাম। ঠিক আছে, কি কথা তাড়াতাড়ি বলো, আমাকে বের হতে হবে। তোর কি পছন্দের কেউ আছে? যদি থাকে তাহলে বলতে পারিস, আমি তাহলে তার সাথেই তোর বিয়ে দিব। আছে একজন, তবে আমি তাকে একটু পছন্দ করি, কিন্তু সে আমাকে পছন্দ করে কি না জানি না। কি বলিস? তা আমার সাথে পরিচয় করিয়ে দে। আগে আমি ওর ব্যাপারে সবটা জানি, তারপর তোমাকে জানাবো। এখন তুমি কাজ করো, আমি বের হলাম। ইরা ওর কাজে যায়। এদিকে জাফর আর ওর ছেলে রকি বসে আছে। তখন রবি আসে ওখানে। রকি, তোর সাথে আমার কথা আছে। কি কথা? আঙ্কেলের সামনে বলা যাবে না, তুই একটু সাইডে আয়। ঠিক আছে, চলো এইদিকে এসে কথা বলি। এরপর রবি ওর বন্ধু রকিকে সবটা বলে আর ওখান থেকে চলে যায়। রবি যাওয়ার পরে, কি হয়েছে রকি? কি নিয়ে চিন্তিত? আব্বু, কি হয়েছে? কি এত ভয় কেন পাচ্ছিস? কি হয়েছে বল। রকি এবার ওর বাবাকে বলে। ওর বাবা সবটা শুনে। কার এত বড় সাহস হলো আমার জিনিসে হাত দেওয়ার? জানি না আব্বু। পুলিশ অফিসারকে বল এই বিষয়ে পুরো তথ্য জোগাড় করার জন্য। ঠিক আছে আব্বু। এদিকে অফিসারকে কল দিয়ে সবটা বলতে থাকে। এদিকে ইরা চলে আসে ভার্সিটিতে, কেননা এখানে যে আকাশকে পাবে তা জানতো, সেজন্য আসা এখানে। একটু পরে, কি ব্যাপার, আপনি এখানে কেন? আমি আসলে সমস্যা কি? আপনারা তো কোনো কারণ ছাড়া আসেন না। ঠিক ধরেছ, এসেছি তোমাকে কিছু কথা বলার জন্য। কি কথা? সবার সামনে তো বলা যাবে না, সেই জন্য একটু সাইডে যেতে হবে। ভাইয়া, তুই কেন সাইডে যাবি? এটা তোমার বোন, সমস্যা নেই। ঈশা, তুমিও আসতে পারো। ঠিক আছে, চলুন তাহলে। এরপর ওরা একটু সাইডে আসে। ওরা একটা বেঞ্চে এসে বসে। এবার বলুন কি কথা? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। কথাটা শুনে আকাশ আর ঈশা অনেক অবাক হয়। তারপর ঈশাও কিছু বলেনি, কেননা এরা দেখতে অনেক সুন্দরী, যে কোনো ছেলে ওকে ভালোবাসতে চাইবে। কিন্তু সেখানে এরা কেন আকাশকে বিয়ে করতে চাইছে তা বুঝতে পারছে না। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। তাছাড়া আমি যখন হ্যাঁ বলেছি তখন ভাইয়া আর না বলবে না। আমি যাচ্ছি, বাকি কথা তোমরা সেরে নাও। এই বলে ঈশা তো চলে যায়। এদিকে ইরা এখনো আকাশের উত্তরের অপেক্ষায় আছে। কি হলো, তুমি কি অন্য কাউকে ভালোবাসো? আমি কাউকে ভালোবাসি না। তাছাড়া আপনি যে আমার মতো ছেলেকে ভালোবাসবেন তা আমি কল্পনাও করিনি। তাছাড়া আপনি চাকরি করেন, আবার বিয়ের পর টুকটাক ঝগড়া স্বামী স্ত্রীর মাঝে, তখন আবার জেলে ঢুকিয়ে দেওয়ার ভয় দেখাবেন কি না কে জানে। আকাশের কথা শুনে ইরা হাসতে থাকে। সত্যি তুমি আমাকে হাসালে। ঠিক আছে, যাও, আমি চাকরি ছেড়ে দিব শুধু তোমার জন্য। কি দরকার চাকরি ছাড়ার? তুমি আবার ভেবো না চাকরির উপরই আমার সংসার চলে। আমি তো নিজের খরচ চালানোর জন্য এই চাকরিটা করি। তুমি গরিব হলেও সমস্যা নেই আমার, কিন্তু আমাকেই কেন ভালোবাসতে গেলে? বাসর ঘরে এই প্রশ্নটার উত্তর দিব। আপাতত তোমার বাবা মাকে আমার বাসায় আসতে বলো। আমি তো তোমার বাসার ঠিকানাও জানি না, এবং কি তোমার মোবাইল নাম্বারটা পর্যন্ত নেই আমার কাছে। এই নাও নাম্বার, এই নাও ঠিকানা, কালকে চলে আসিও, আমি মাকে বলে রাখবো। আচ্ছা, আমি বিকালে আসবো তাহলে। সত্যি আসবে তো? আসবো। এদিকে রাতে আকাশ ওর বাবা মাকে সবটা বলে। ওনারা সবটা শুনে খুশি হয়। এজন্য পরের দিন বিকালে আকাশ ওর বাবা মা বোনকে নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে ইরার মা রান্না করতে থাকে। আম্মু, আর কতক্ষণ লাগবে? এই তো আর 20 মিনিট লাগবে। তাছাড়া ওনারা মানুষ আসবে মাত্র 4 জন, কিন্তু তুই আমাকে দিয়ে কত কি রান্না করেছিস। তুমি সবটা করলে কই? কাজের লোক আর বুয়া তো করেছে সবটা। তাছাড়া আমি রেডি হয়ে আসি। তোর যে লজ্জা শরম বলতে কিছু নেই তা তোকে দেখলেই বুঝতে পারছি। লজ্জা থাকলে কি নিজের ঢোল এভাবে নিজে পেটাই? 30 মিনিটে ওনাদের জন্য খাবার তৈরি হয়ে গেল। এইদিকে 1 ঘন্টা পরে আকাশ ওর পরিবারের সবাইকে নিয়ে আসে ইরাদের বাড়িতে। কিন্তু ইরাদের বাড়িও মোটামুটি বড়, কিন্তু আকাশের বাড়ির তুলনায় অনেক ছোট। ওনারা ড্রয়িং রুমে বসে গল্প করতে থাকে। এদিকে ইরা আকাশকে নিয়ে ওর রুমে আসে। কেন আনলে? রোমান্স করতে। সিসি, কি বলছো এইগুলো? তোমাকে এখানে এনেছি আমার রুমটা দেখানোর জন্য। দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে আমার রুমটা। আমি তো ভেবেছিলাম
তুমি যাই ভেবে রেখো না কেন, এইসব বাসর রাতে হবে। এখন তুমি শুধু আমার রুমটা দেখে নাও, কত সুন্দর করে সাজানো গোছানো। সবই তো দেখলাম, এবার চলো আমরা নিচে যাই, সবাই অপেক্ষা করতেছে আমাদের জন্য। ঠিক আছে চলো। ওরা নিচে নামে। এদিকে ওদের বিয়ে ঠিক করে রাখা হয়। তখন আকাশ বলে ওঠে, আপনাদের একটা কথা বলা ছিল, আমি চাই এরা ওর চাকরি ছেড়ে দিক। চাকরি কেন ছাড়বো? তোমার চাকরিটা অনেক রিস্ক, সেজন্য না করাই ভালো। তাছাড়া তোমার বড় স্যার আর ওনার বড় স্যারও ভালো না, তোমাকে যে কোনো বিপদের মুখে ঠেলে দিতে ওনারা একটুও ভাববে না। তার চেয়ে বড় কথা হলো, তুমি চাকরি করলে বেশিরভাগ সময় তোমাকে থানায় কাটাতে হবে। আমি সারাদিন কাজ করে বাসায় ফিরে যখন তোমাকে দেখব না, তখন নিজের থেকেও খারাপ লাগবে অনেক। আশা করি তুমি সবটা বুঝতে পেরেছো। বুঝতে পেরেছি। আমি তাহলে 2 দিন পর আমার চাকরিটা ছেড়ে দিব। ঠিক আছে, আমরা তাহলে এবার আসি। এদিকে ওনারা চলে যায়। অন্যদিকে ইরা পুলিশ স্টেশনে আসে ওর স্যারের সাথে কথা বলার জন্য। কি ব্যাপার ইরা, তুমি এই সময় হঠাৎ থানায়? স্যার, আমি একটা কাজে এসেছি। কি কাজ? তোমার তো কাজ বিকেলে, তাহলে এই সময় আবার কি কাজ থাকতে পারে? স্যার, আমি এসেছি চাকরিটা ছেড়ে দিতে। তুমি কি বলতেছো তা কি বুঝতে পারছো? জি স্যার, আসলে আমার বিয়ে 7 দিন পরেই, আর আমার হাজব্যান্ড চান না আমি চাকরি করি। তাই বলে তুমি চাকরি ছেড়ে দিবে? জি স্যার, এই নিন কাগজ। আমি কালকে ডিউটি করে আর আসবো না, কেননা পরের দিন থেকে আমার বিয়ের অনুষ্ঠান শুরু হবে। এই নিন বিয়ের কার্ড, আপনি কিন্তু আসবেন। তুমি যখন চাকরি আর করবে না তখন কিছু বলার নেই। ঠিক আছে, যাও তাহলে আজকের মতো। এদিকে ইরা চাকরি ছেড়ে দিয়ে ওর পরিবার আর আকাশকে জানায়। পরের দিন যখন পুলিশ স্টেশনে আসে তখন ওর বড় স্যারকে দেখতে পায়। ইরা, আমি শুনলাম তুমি চাকরি ছেড়ে দিয়েছো, তাছাড়া সেটা তোমার ব্যক্তিগত। এখন তুমি এই ঠিকানায় যাও, এখানে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ে কিছু লোক মিলে কয়েকজন বাচ্চাকে আটকে রাখা হয়েছে, তুমি গিয়ে ওদের উদ্ধার করে আনো। কিন্তু স্যার, আমি তো আজকে আমার কাজগুলো গোছানোর জন্য এসেছি, আমি তো মাঠে যাওয়ার জন্য মোটেও প্রস্তুত না। আরে তুমি তো একা যাবে না, তোমার সাথে আরো ফোর্স যাবে। ঠিক আছে, ঠিকানা দিন আমাকে। ইরা ঠিকানা নিয়ে নেয়। এইদিকে আকাশ ইরাকে কল দেয় ওর কাজের অবস্থা জানার জন্য। ইরা ওকে সবটা বলে। সবটা শুনে আকাশ তো অবাক হয়ে যায়, কেননা এই বিল্ডিং অনেকটা ভয়ঙ্কর, তাও ইরাকে কোনো কিছু বুঝতে দেয় না। আমার না ভয় করছে। ভয় কেন করবে? আজকে ডিসি আর আমার স্যার দুজনেই আমাকে পাঠাচ্ছে, তাও এরকম একটা গুরুত্বপূর্ণ কাজে, সেজন্য ভয় হচ্ছে। তুমি চিন্তা করো না, তোমার কোনো ক্ষতি আমি হতে দিব না, তুমি শুধু যাও। ইরা তো চলে যেতে থাকে। এদিকে বিল্ডিংটা একটা জঙ্গলের কাছে, সেজন্য ওরা কিছু ফোর্স নিয়ে প্রথমে বিল্ডিংটা ঘিরে ফেলে। এরপর ওরা এক এক করে বিল্ডিংয়ে ঢুকতে থাকে। কিছুক্ষণ পরে ওরা বিল্ডিংয়ে কালো ধোঁয়া দেখতে পায়, আর ধোঁয়া ওঠার ফলে ওরা অজ্ঞান হয়ে যায়। ইরা যখন জ্ঞান ফিরে তাকায় তখন সামনে আকাশকে দেখতে পায়। আকাশকে দেখেই ইরা জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আরও কাঁদছো কেন? আমি তো ভেবেছিলাম আজকেই হয়তো আমার জীবনের শেষ দিন, আর কখনো আমাদের দেখা হবে না। চিন্তা কেন করছো? আমি তো আছি, তোমাকে সব বিপদ থেকে আমি রক্ষা করব। তাছাড়া তোমার বাকি সাথীরা কোথায়? ওদের তো দেখছি না। জানি না ওরা কোথায়, হয়তো ওদের মেরে ফেলেছে। ওদের মারেনি, উল্টো ওরা পালিয়ে গেছে। আর এই সবটাই সাজানো নাটক ছিল। সাজানো নাটক মানে? সবটা কি এখানে শুনবে নাকি এখান থেকে বের হবে? বাহিরে কি কেউ নেই? যারা ছিল তারা সবাই এখন মারা গেছে। আমি তোমার জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করতেছিলাম। তাহলে চলো এখান থেকে যাওয়া যাক। ইরাকে নিয়ে বেরিয়ে আসে। আসার সময় ওরা মোটামুটি অনেককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। ওদের মারলো কে? কে আবার? আমি মেরেছি। মস্করা করতে হবে না, এখন চলো বাসায়, সবাই অপেক্ষা করতেছে। বিশ্বাস করলে না তুমি? আচ্ছা যাও, তুমি মেরেছো, এখন সময় নষ্ট করতে হবে না। এইদিকে ইরাকে তো ওর বাসায় পৌঁছে দিয়ে চলে আসে। এইদিকে আকাশ ওর বাসায় এসে দেখে তানু আর মোমো দুজনে এসেছে। ওদের সাথে কথা না বলে রুমে যেতে চাইবে, তখনই এটা কিন্তু ঠিক না। আসলে আমি অনেক ক্লান্ত,
সেজন্য কথা না বলে চলে যাচ্ছি। ভেবেছিলাম পরে এসে কথা বলে নেব। আমরা সেজন্য কথাটা বলিনি, বলেছি আমরা দুজন থাকতে আপনি ইরাকে বিয়ে করতে চাইছেন, এজন্যই আফসোস হচ্ছে। কি, তোরা দুজন আমার ভাইয়াকে বিয়ে করবি, তাও একসাথে? আরে দুজনকে কেন বিয়ে করবে? বিয়ে তো করবে যে কোনো একজনকে। তোমার ভাই যাকে পছন্দ করতো তাকেই বিয়ে করতে পারতো, কিন্তু এখন তো আর তা হলো না। চিন্তা করো না, তোমরা দেখবে আমার চেয়েও ভালো ছেলে পাবে। সত্যি বলছেন তো? হ্যাঁ, সত্যি বলছি। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি, তোমরা গল্প করো। ওরা গল্প করতে থাকে। এদিকে পরের দিন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইরা আর আকাশের বিয়ে হয়ে যায়। রাতে যখন ইরাকে নিয়ে বাসায় আসে তখন, ভাইয়া আমার পাওনাটা বুঝিয়ে দিয়ে যাও। তোর থেকে তো আমি কখনো ডলার ধার নেইনি, তাহলে তুই আমার থেকে ডলার পাবি কি করে? আমি তো পাবো ডলার। তাহলে আর পাওনা থাকিস কি করে? বারে, তোর জন্য এত কষ্ট করে আমি আর আমার বান্ধবীরা মিলে সাজালাম, তার জন্য তো ডলার দিবি। ঠিক আছে, এই নে ডলার। ঈশাকে কিছু ডলার দিয়ে দিলে ঈশা তো চলে যায়। অন্যদিকে ইরাকে নিয়ে ভিতরে আসে। ইরা তো চুপ করে বসে আছে, কোনো কথাই বলছে না। কি ব্যাপার, সারাক্ষণ তো পটর পটর করতে থাকো, তাহলে এখন কেন চুপ করে আছো? তুমি বসো, আমাকে কিছু দেখানোর আছে। ঠিক আছে, দেখাও। এইদিকে ইরা ওর জামা কিছুটা নিচে নামাতে গেলে, কি করছো তুমি? তুমি জানতে চেয়েছো না আমি তোমাকে কেন বিয়ে করেছি? হ্যাঁ, কিন্তু এটার সাথে ওটার কি সম্পর্ক? সেই জন্য তো আগেই তোমাকে দেখাতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে। এরপর ইরা ওর মতো হতে থাকে। আকাশ এবার তাকে নিজেই অবাক হয়ে যায়। তোমার এখানে যে চিহ্ন আছে আমারও সেম চিহ্ন, কিন্তু এটা কিভাবে সম্ভব? এই চিহ্নটা দেখার পরই তো আমারও সেমই ভাবনা হয়েছিল। আমি অনেক জানার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই জানতে পারিনি। সেই জন্য ভাবলাম দুজনের শরীরে যখন সেমই চিহ্ন, সেম জায়গায়, তখন আমাদের মধ্যে কোনো একটা সম্পর্ক তো আছেই, আর এই জন্য তোমাকে বিয়ে করা। এবার তো তুমি আমাকে চিন্তায় ফেলে দিলে। আমি তো বুঝতেই পারিনি এই চিহ্নটা আমি ছাড়া অন্য কারো শরীরে থাকতে পারে। তাহলে এবার বুঝলে তো কেন তোমাকে বিয়ে করেছি? বুঝলাম সব কিছু। এখন যখন বলেছো, আমি এই চিহ্নের রহস্য বের করবই যে কোনোভাবে। সেটা হলেও করতে পারবে, কিন্তু রাত পার হয়ে গেলে আর কিচ্ছু পারবে না, কেননা এই রাতে কিন্তু সবার জীবনে একবারই আসে। সেই জন্য লেট হলে কিন্তু পরে আফসোস হবে। তাহলে চলো শুরু করি, তবে শুরু করার আগে তোমাকে একটা কিছু পরিচয় দিতে চাই। কি সেটা দেখি? আগে তুমি চোখ বন্ধ করো, তারপর আমি তোমাকে পরিয়ে দিচ্ছি। চোখ বন্ধ করলে জিনিসটা দেখবো কি করে? যখন পরিয়ে দিব এরপর তো দেখতেই পারবে। ঠিক আছে। ইরা চোখ বন্ধ করে নেয়। তখন আকাশ একটা ডায়মন্ডের আংটি ইরার আঙ্গুলে পরিয়ে দেয়। এবার চোখ মেলে তাকাও। ইরা চোখ মেলে তাকিয়ে অবাক হয়, আর আকাশকে তো জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ আকাশ, আমি তোমাকে সত্যি অনেক অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ টু ইরা, আমিও তোমাকে আমার চাইতে বেশি ভালোবাসি। তোমার কি লজ্জা শরম নেই নাকি? লজ্জা কেন হবে? আমি তো আমার বউকে চুমু দিয়েছি, অন্য কাউকে তো দেইনি। তাই বলে এতগুলো পাঠক পাঠিকার সামনে এভাবে চুমু দিবে? তাতে কি, ওনাও দেখুক কিভাবে ভালোবাসতে হয় বউকে। তাছাড়া একটা কথা, এই আংটি কখনো হাত থেকে খুলে রেখো না। যা কিছু হয়ে যাক না কেন, কখনো খুলে রেখো না। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। এবার লাইট অফ করো, আর কিছু ঘন্টা পার হয়ে গেলে তো ভোরই হয়ে যাবে। এরপর লাইট অফ হয়ে যায়। তারপর কি হয়েছে না হয়েছে তা অন্ধকারের জন্য দেখতে পারেনি, সেজন্য আর লেখার সুযোগ হয়ে ওঠেনি। পরের দিন ইরা সকালে উঠে গোসল করে নাস্তা বানাতে থাকে। নাস্তা বানানো শেষ করে সবাইকে নিয়ে খেতে বসে যায়, কিন্তু আকাশের কোনো খবর নেই। কি তুই একা? আকাশ কোথায়? আম্মু, আকাশ তো এখনো ঘুমাচ্ছে। তাহলে ওকে তুমি ডেকে কেন আনলে না? আপনার ছেলে বলেছে
ওকে যেন সকালে আমি না ডাকি, ওর ঘুম ভাঙলে নিজেই বলেছে নিচে আসবে। আম্মু তুমি কি বোঝো না, ভাইয়া রাতে ঘুমাতে পারেনি, সেই জন্য ঘুমাচ্ছে, সেই জন্য ঘুমাতে দাও। তুই বেশি পাকনা হয়ে গিয়েছিস, তোকে এবার বিয়ে দিতে হবে। বুঝলাম না, এর ভিতরে আমাকে কেন টেনে আনলে? তাহলে বেশি কথা না বলে চুপচাপ খেয়ে নে। এরা তো খেতে থাকে, এদিকে আকাশ ঘুম থেকে উঠে গোসল করে নেয়। ততক্ষণে ওনাদের খাওয়া শেষ হয়ে যায়। এগুলো আকাশের জন্য, নিয়ে যাও রুমে। ও কি নিচে এসে খাবে না? ভাবি সত্যি তুমি কিছু বোঝো না? এরা এবার বুঝতে পেরে লজ্জা পায়। তার সাথে খাবার নিয়ে উপরে যায়, এসে দেখে আকাশ রেডি হচ্ছে। কি ব্যাপার, কোথাও যাচ্ছ নাকি? আমি একটু বের হব। বিয়ে হতে না হতে তুমি বাইরে যাচ্ছ? তাহলে কি সারাক্ষণ তোমাকে নিয়ে শুয়ে থাকবো নাকি? আমি কি তা বলেছি নাকি? চিন্তা করো না, সন্ধ্যার আগেই ফিরে আসবো। আমি এখন যাই তাহলে। যাবে মানে? নাস্তা তো করবে। নিচে নেমে করে নেব। আমি যে এত কষ্ট করে খাবার নিয়ে এসেছি, তা কি একাই খেয়ে নিব? তুমি তো নাস্তা করে এসেছো, সেজন্য তুমি আমাকে খাইয়ে দাও, আমি খেতে থাকি। এদিকে ইরা আকাশকে খাবার খাইয়ে দিতে থাকে। আকাশও খাওয়া শেষ করে ইরার কপালে কয়েকটা চুমু দিয়ে নেয়। তোমার একা লাগলে তুমি ঈশার সাথে কোথাও ঘুরে আসতে পারো। ঠিক আছে, তবে যেখানেই যাও না কেন সাবধানে যেও। এদিকে আকাশ তো বেরিয়ে পড়ে। অন্যদিকে ইরার একা একা লাগছে বলে ঈশার কাছে যায়। কি ব্যাপার ভাবি, তুমি একা কেন? ভাইয়া কোথায়? তোমার ভাই কোথায় যেন গেল। সত্যি? ভাইয়ার কখনো আক্কেল হবে না, এরকম একটা সুন্দরী বউকে ঘরে একা রেখে কি করে যে যায়। আচ্ছা তুমি তাহলে আমার সাথে আড্ডা দাও। চলো না, আমরা কোথাও থেকে ঘুরে আসি। তা যাবে কোথায়? আশেপাশে কোনো পার্ক কি নেই? তা তো আছে, তুমি তাহলে আমাকে 10 মিনিট সময় দাও, আমি তৈরি হয়ে নিচ্ছি। আমিও তৈরি হয়ে আসি তাহলে। তোমাকে তো এমনিতে সুন্দর লাগছে অনেক। তোমাকে তো কম সুন্দর লাগছে না। ঠিক আছে, কাউকে সাজাতে হবে না, দুজনে এভাবে যাই চলো। চলো। ওরা তো বেরিয়ে পড়ে। এদিকে আকাশ একটা কাজে বেরিয়ে পড়ে। তবে আকাশের সাথে আরও 4 থেকে 5টা গাড়ি ছিল। প্রতিটা গাড়িতে 4 জন করে লোক ছিল। গাড়িগুলো একটা পার্কের সামনে এসে দাঁড়ায়, তাও সিগন্যাল ছিল বলে। ঠিক তখনই ওখানে ইরা আর ঈশাও ছিল। তবে আকাশের গাড়ির গ্লাসগুলো পুরো কালো ছিল বলে বাহির থেকে সামনে কোনোভাবেই দেখা যাচ্ছিল না, সেজন্য ওরা আকাশকে দেখতে পারেনি। কিছুক্ষণ পর সিগন্যাল ছেড়ে দেয়। তখনই রাস্তায় একটা দুর্ঘটনা ঘটে, কেননা একটা গাড়িতে কেউ গুলি করে। এতে ওই গাড়িটার এরকম অবস্থা হয়। এইসব দেখে আকাশের বুঝতে বাকি রইল না যে ওদের উপরে কেউ হামলা করেছে। আর এই সিগন্যাল করাও একটা ট্যাপ ছিল। কিন্তু আকাশের ভয় এখন ইরা আর ঈশাকে নিয়ে, সেজন্য গাড়ি থেকে নামতে যাবে তখনই। স্যার কোথায় যাচ্ছেন? তোমরা যাও এখান থেকে, আমি সামলে নিব সব কিছু। কিন্তু স্যার আপনাকে একা রেখে কীভাবে যাব? তোমরা গাড়িগুলো একটু সাইড করো। আমি 2 জন মেয়েকে গাড়িতে তুলে দিলে ওদের নিরাপদ কোনো জায়গায় নিয়ে যেও। হেডকোয়ার্টারে নিয়ে যাব কি? ওদের আমার বাসায় নামিয়ে দিও। তাছাড়া তুমি তো আমার বাসা চেনো। জি স্যার, তা তো আমি চিনি। তাহলে কোথা থেকে গুলি করতেছে তা খুঁজে বের করো, আমি বাকিটা দেখতেছি। এরা খুঁজে বের করতে থাকে। এদিকে ইরার ঈশা তো অনেক ভয় পায়। কোনো মতে ওখান থেকে বের হয়ে ঈশার ইরার কাছে যায়। কি ব্যাপার, তুমি এখানে কেন? তার আগে এটা বলো, তোমরা এখানে কেন? আমরা তো এসেছি পার্কে ঘুরতে। ঘুরতে আর হবে না, আমার সাথে আসো। এরপর ওদের গাড়িতে তুলে দেয়। এটা কার গাড়ি? আর এনারা কারা? ভয় পেও না, এরা আমারই লোক। তোমাদের বাসায় পৌঁছে দিবে নিরাপদভাবে। তোমরা ওনাদের সাথে যাও তাহলে। তুমিও চলো আমাদের সাথে। আবির, তুমি ওদের বাসায় পৌঁছে দিয়ে এখানে আবার আসবে। আর মার্ক, তুমি আমার সাথে থেকেও যাও। আমি তাহলে ওনাদের পৌঁছে দিয়ে আসছি। আবির চলে যায় ওদের নিয়ে। এদিকে মার্ক আর আকাশ সাথে বাকি আরও কয়েকজন লোক আছে ওর সাথে। ওরা একটা বিল্ডিংয়ে যায়, ওখানে কিছু লোককে খুঁজে পায় আর ওদের এক এক করে মারতে থাকে। এইদিকে কিছু লোক পার্কের ভিতরে কিছু লোককে আটকে রাখে একটা জায়গায়, যা বিল্ডিং থেকে সরাসরিভাবে দেখা যাচ্ছে। স্যার ওই যে বাকিরা ওইখানে আছে।
আমি নিচে যাচ্ছি, তুমি এখান থেকে দেখো তো নিশানা ঠিকভাবে পাওয়া যায় কিনা। স্যার দেখে তারপর জানাচ্ছি। মার্ক নিশানা দেখতে থাকে, কিন্তু ঠিকভাবে নিশানা মিলছে না, কেননা পার্কে তো গাছ আছে, সেজন্য ঠিকভাবে নিশানা করতে পারছে না। কিন্তু স্যার এখন কি করব? মোটামুটি ওদের মারার মতো নিশানা না পাও, কিন্তু আহত করার মতো নিশানা তো পাবে। জি স্যার, তা পাওয়া যাবে। তাহলে তুমি আমার সাথে চলো, এখানে আরেকজনের রেখে দিয়ে বাকিরা আমার ওভারের অপেক্ষা করবে। আমি মার্ককে নিয়ে নিচে যাচ্ছি। বাকিদের নিয়ে নিচে যায়। এদিকে আবির, ইরা আর ঈশাকে নামিয়ে দেয়। আপনার নাম্বারটা দিন। আমার নাম্বার কেন? ভাইয়ার খোঁজ খবর তো নিতে হবে। তা তো আপনি স্যারকে কল দিয়ে জেনে নিতে পারবেন। বেশি কথা বলতে বলিনি, নাম্বার দিতে বলেছি, তা দিন এখন। কি মেয়ে রে বাবা, এই তো দেখি স্যারের মতোই রাগী আর জেদি। কোনো কিছু মনের মধ্যে বলে থাকলে সেটা বলে ফেলুন। কোনো কিছু বলেনি, নাম্বার নিন তাহলে। নাম্বার দিয়ে বেরিয়ে পড়ে। এদিকে ইরা তো ঈশাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি ওর থেকে নাম্বার কেন নিলে? ছেলেটা কত হ্যান্ডসাম দেখলে ভাবি। তোমার ভাইয়ার সাথে এই ব্যাপারে কি কথা বলবো? কোন ব্যাপারে ভাবি? এই যে তুমি প্রথম দেখাতে ওর প্রেমে পড়ে গেলে। ভাবি তোমার মুখে কি কিছুই আটকাই না? আচ্ছা, এখন ভিতরে চলো, ফ্রেশ হয়ে তারপর তোমার ভাইকে কল দিচ্ছি। ওরা ভিতরে যেতে থাকে। এদিকে আকাশ ওদের কাছে আসে। তাছাড়া ওরা এখানে 10 জনের মতো হবে, আর বন্দি করে রেখেছে প্রায় 30 জনের মতো লোককে। দেখো, তোমাদের সাথে কথা বলার জন্য এসেছি। কি কথা, তাড়াতাড়ি করে বল। ওদের এভাবে বন্দি বানানোর কারণ কি? তোকে আমাদের সাথে যেতে হবে। স্যার কেন তোমাদের সাথে যাবে? দেখ, এত প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি। তোকে একটা ঠিকানা দিচ্ছি, এই ঠিকানায় এসে আমার স্যারকে কল দিতে বলবে। উনি কল দিলে আমি ওদের ছেড়ে দিয়ে চলে আসবো। ঠিক আছে, দাও ঠিকানা। স্যার আমিও আপনার সাথে আসি? তোমাকে আসতে হবে না, আমি যা যা বলতেছি তুমি শুধু সে অনুযায়ী কাজ করবে। জি স্যার, বলুন। এরপরে মার্ককে সবটা বলতে থাকে। সবটা বুঝিয়ে দিয়ে আকাশ ঠিকানায় যেতে থাকে। এদিকে আবিরও ওখানে চলে এসেছে। স্যার কোথায়? স্যার তো এই ঠিকানায় গেল। তুমি ওখানে একা কেন যেতে দিলে? আমি কি করব, স্যার একাই যাবে। যারা কি কিছু বলেছে? হ্যাঁ বলেছে। কি বলেছে? এবার আবিরের কানে কানে সবটা বলতে থাকে। সবটা শুনে তুমি তাহলে এখানে থাকো, আমি গেলাম। ঠিক আছে। আবির এখান থেকে বের হয়ে যায়। ওইদিকে মার্ক ওখানে থাকে। ওদের ওখানে রেখে একটা ঠিকানায় আসে আকাশ। ওখানে যা ভেবেছিল তার থেকেও খুব কমই লোক আছে এখানে, সেজন্য। মার্ক, শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শুনতেছি। আমি এখানে পৌঁছে গেছি, তুমি আবার ওদের মেরে ফেলো। যদি পারো ওই লোকটাকে জীবিত ধরে রাখতে পারো কিনা তা সম্ভব না হলে মেরে ফেলো। ঠিক আছে। এইদিকে তো সবটা শেষ হলো, সেজন্য আকাশ এখন ভিতরে যাবে। তখনই আবির আবার কল দেয়। স্যার কোথায় আপনি? এই তো এই ঠিকানায়, এখন ভিতরে যাব। 5 মিনিট অপেক্ষা করুন, আমিও আসতেছি। এদের জন্য তো আমি একাই যথেষ্ট, তুমি কেন আবার আসতে গেলে? মার্কার বাকিরা সবটা সামনে নেবে। আচ্ছা, আসো তুমি তাহলে। আবিরের জন্য অপেক্ষা করে। কিছুক্ষণ পর আবির আসে। তুমি আমাকে ব্রেকআপ দিবে? তুমি বাহির থেকে আমাকে অনুসরণ করবে? বুঝতে পেরেছি স্যার। এবার ভিতরে যাই, আর কিছু লোককে দেখতে পাই। ওরা দাঁড়িয়ে আছে, কেননা ওরা যে আকাশের জন্য অপেক্ষা করতেছে সেটা ভালোভাবেই বুঝতে পেরেছে, সেজন্য ওদের সামনে যাই। কি রে, এসেছিস তাহলে? তোকে চেনা চেনা লাগছে। চেনা তো লাগবেই, মনে পড়ে কি সেদিনের কথা? পরে তো, তা তুই কি করে জানলি আমি ওই পথ দিয়ে যাব? সব খবর কি তুই একাই রাখিস নাকি? কিছু কিছু খবর তো আমি নিজেও রাখি। সেটা তো রাখতেই পারিস। আচ্ছা এখন বল, এত কষ্ট করে আমাকে এখানে ডেকে আনার কারণ কি ছিল? তোকে মারবো বলে। আমাকে মারার জন্য তোর ছেলে বড় বড় মাফিয়ার লোকেরা অপেক্ষা করতে থাকে, সেখানে তুই আমাকে মারতে চাস? তাকিয়ে দেখ, এখানে 10 জন আছি আমরা, তোকে মারার জন্য তো 5 জনই যথেষ্ট। তুই মনে হয় আমার পরিচয় জানিস না ঠিক মতো। যদি জানতি তাহলে হয়তো এরকম কথা বলতে পারতি না। আচ্ছা, সময় বেশি নেই হাতে, তোদের 5 মিনিট মেরে যেতে হবে ওখানে। ঠিক আছে, দেখি কি করতে পারিস। এরপর রবির সাথে লোকেরা গুলি বের করে, গুলি করতে থাকে। এইদিকে আকাশ তার আগে 3 জনকে মেরে একটা পিলারের পিছনে লুকিয়ে পড়ে।
এরপর বাকিদের ওখান থেকে মেরে ফেলে। এখন শুধু বাকি আছে রবি নিজেই। আমাকে মারলে কিন্তু ওই দিক থেকে সবাই মারা যাবে। তুই কি আমাদের কাঁচা খেলোয়াড় মনে করিস নাকি? মানে ঠিক বুঝলাম না। তোকে এত মানে বোঝাতে পারবো না। তোর লোকদের কল দিয়ে জিজ্ঞাসা করে নে বাকিটা। রবি কল দেয়, কিন্তু কেউ কল ধরছে না। রবি এবার আরও ভয় পায়। কেউ কল ধরছে না তাই তো? আর ধরবে কি করে? কেউ তো জীবিত নেই, জীবিত থাকলেই তো কল ধরবে। এই বলে রবিকে মেরে ফেলে। এইদিকে আবির তো এখনও বাহিরে অপেক্ষা করে আকাশের সিগন্যালের জন্য, কিন্তু সিগন্যাল না পেয়ে ভিতরে এসে দেখে রবি মরে পড়ে আছে। স্যার আমাকে ডাকতেন। 10 জন লোককে একাই মারা কি আমার পক্ষে সম্ভব হতো না? কি যে বলেন না স্যার, ওদের মারা তো আপনার বাহাতের খেলা। তাহলে এবার চলুন, আমরা যে কাজে যাচ্ছিলাম সে কাজটা করে নেই। হ্যাঁ চলো তাহলে। এরা তো কাজে যায়। ওইদিকে রবি মারা যাওয়ার খবরটা রকি আর ওর বাবার কাছে আসে। ওই ছেলে তো দেখি বেশি বার বেড়েছে, ওকে তো এবার ভালো করে শাস্তি করতে হবে। বাবা, তুমি ডিসি আঙ্কেলকে বলো ওই ছেলেকে তুলে নিয়ে আসতে। এবার ওই ছেলেকে আমরা নিজ হাতে শাস্তি দেব। সেটাই করতেছি। এবার জাফর ডিসিকে কল দিয়ে সবটা বলে। অন্যদিকে আকাশ ওর স্যারের কাছে যায়। আকাশ, শুনলাম তোমার উপরে অ্যাটাক হয়েছে। স্যার ওই সব তো হতেই থাকে, এইগুলো নিয়ে এত মাথা ব্যথা নেই আমার। আচ্ছা, তোমার পরিচয় কি এবার সবার সামনে আনবো কি? আমার সময় হলে আমি নিজেই নিয়ে আনবো। তোমাকে তাহলে এখন একটা কাজে দেশের বাইরে যেতে হবে। কি কাজ স্যার? তুমি এই চিহ্নটা দেখো। আকাশ চিহ্নটা দেখে তো চিনে ফেলে, কেননা সেম চিহ্নটা আকাশ আর ইরারও আছে। এটা কিসের চিহ্ন? আমি নিজেও জানি না, কিন্তু তোমাকে এবার এই চিহ্নের ব্যাপারে জানতে হবে সব কিছু, আর তার জন্য তোমাকে দেশের বাইরে যেতে হবে। ঠিক আছে স্যার, তাই হবে। এইদিকে ঈশা কল দেয় আবিরকে। কে বলেছেন? আমার কণ্ঠ শুনেও চিনতে পাচ্ছেন না? জি না, সেজন্য পরিচয় দিন, নয়তো আমি কল কাটছি। কি বলেন? আমার মতো একটা মিষ্টি কণ্ঠে মেয়ে কথা বলছে, আর আপনি কি না কল রেখে দিবেন? দেখুন, আমি মেয়েদের সাথে আজ এরা প্যাচাল করি না। আমি আকাশ ভাইয়ের ছোট বোন, দুপুরে যাকে বাসায় পৌঁছে দিলেন। সরি ম্যাম, আমি আপনার কণ্ঠ চিনতে পারিনি। ঠিক আছে, কোনো ব্যাপার না। তা ভাইয়া কোথায়? কল দিয়ে যাচ্ছি কিন্তু ফোন বন্ধ। আর হ্যাঁ, আমাকে ম্যাম না বলে ঈশা বলে ডাকবেন। ঠিক আছে। তাছাড়া স্যার এখন একটা কাজে বাইরে গেছে, ফিরতে মোটামুটি রাত হবে। ঠিক আছে, রাখছি তাহলে। এদিকে ঈশা ওর রুম থেকে এসে ইরাকে সবটা জানে রাতে যখন বাসায় ফিরে। আচ্ছা, ওরা কারা ছিল আর আমাদের উপরে হামলা কেন করেছিল? তুমি এতটাই সুন্দর যে তোমাকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য এরকমটা করেছে। ধ্যাৎ, আমি মজা করছি না, সিরিয়াসভাবে জিজ্ঞাসা করলাম তোমাকে। সবটা জানতে হবে না, এখন তোমাকে কিছু কথা বলার আছে। কি কথা? আমাকে দেশের বাইরে যেতে হবে কয়েকদিনের জন্য। আমিও যাব তোমার সাথে। তুমি ওখানে এসে কি করবে? আমার তো বিয়ের পরে এখনো হানিমুনে যেতে পারিনি, সেই জন্য তুমি যখন যাবে তখন আমিও যাব। একসাথে তোমার কাজও হবে আর আমারও হানিমুন হয়ে যাবে। আচ্ছা, তাই হবে। এদিকে পরের দিন খাবার টেবিলে সবাই বসে আছে। তখন ইরা সবাইকে বলে ওঠে, আমি একটা কথা বলতে চাই। কি কথা? আপনার ছেলে কয়েকদিনের জন্য দেশের বাইরে যেতে চায়। আকাশ, তুই হঠাৎ দেশের বাইরে যাবি, আমাদের তো জানালি না। আব্বু, তেমন কিছু না। তাছাড়া আমি যেতে এখনো 2 দিন লেট হবে, সেজন্য তোমাদের জানাবো ভেবেছিলাম, কিন্তু এরা তো দেখি এখনই সব বলে দিল। ঠিক আছে, বুঝলাম সবটা। তা বৌমা, আকাশ বাহিরে যাচ্ছে, এতে তুমি এত খুশি কেন? আসলে আমি এই কারণেই খুশি, কেননা বিয়ের পর তো আমরা এখনও হানিমুনে যাইনি। সেই জন্য আকাশ যখন বাহিরে যাচ্ছে তখন আকাশ ওর কাজও শেষ করতে পারবে আর অন্যদিকে হানিমুনও হয়ে যাবে। ইরার কথা শুনে আকাশের বাবা মা কি বলবে বুঝতে পারছে না। এইদিকে আকাশ তো লজ্জায় শেষ, কেননা ইরা এরকমভাবে বলবে তা তো ভাবতেও পারেনি। ভাবি, সত্যি তোমার মাথায় এইরকম একটা আইডিয়া আসলো কি করে? সবটা তোকে জানতে হবে না। আর এরা, তোমার কি লজ্জা বলতে কিছু নেই? কেউ কি এইসব কথা এভাবে বলে? লজ্জা কিসের? আমরা কি চুরি করতে যাচ্ছি নাকি যে লজ্জা হবে? হুম। তুমি ঠিক বলেছো বৌমা। আচ্ছা, তোমরা তাহলে নিজেদের সবটা
গুছিয়ে নাও। ওখান থেকে এসে কিন্তু তোকে বিজনেস দেখতে হবে। ঠিক আছে আব্বু, তাই হবে। এদিকে 2 দিন পরে ওরা বেরিয়ে পড়ে। ওরা এখন বিমানে আছে। ওরা যতক্ষণ না পর্যন্ত পৌঁছাতে পারছে ততক্ষণে আমরা অন্যদিকে কি হচ্ছে তা জেনে আসি। এদিকে ঈশা আবিরের সাথে দেখা করে। ডেকেছেন আমাকে? কিছু কথা বলার ছিল। কি কথা বলেন? আপনি কি কাউকে ভালোবাসেন বা বিয়ে করেছেন? দুটোর একটাও নেই, আর নাই করার সুযোগ হলো। কি বললেন? দেখতে তো সব দিক দিয়ে পারফেক্ট, তাহলে এরকমটা কেন হবে? এইগুলো করার জন্য যতটা সময় লাগবে সে সময় তো পাই না। তাকে এত কাজ করেন আর সারাক্ষণ এভাবে পিস্তল রাখেন কেন? সবটা আপনাকে জানতে হবে না। এদিকে আবিরের মোবাইল বেজে ওঠে, তাই কথা বলার জন্য উঠে পড়ে। যাওয়ার সময় ঈশাকে নামিয়ে দিয়ে চলে যায় অন্যদিকে। স্যার, এই ছেলেকে তো খুঁজে পাইনি। কি সামান্য একটা ছেলেকে তোমরা খুঁজে বের করতে পারো না? সেখানে তোমরা কি করে আসামিদের ধরো? কি করব, ওই ছেলে যদি দেশে থাকতো তাহলে তো হতোই। দেশে নেই মানে? গতকাল পর্যন্ত তো দেশে ছিল, কিন্তু আজকে আর দেশে নেই। কি করে বুঝলে দেশে নেই? ওর নম্বর ট্রেস করার মাধ্যমে জানতে পেরেছে। তাছাড়া চিন্তা করবেন না, যেদিন ও দেশে আসবে সেই দিন ওকে আমরা ধরে নেব। তাই যেন হয়। ওই ছেলের রহস্য কি সেটা কি জানতে পেরেছো? না স্যার, কোনো কিছু জানতে পারিনি। ঠিক আছে, যাও এখন। এদিকে এরা তো যার মতো করে বাকি কাজ সামলাতে থাকে। এদিকে আকাশারীরা আমেরিকা এসে পৌঁছায়। এইদিকে আকাশের জন্য আগে থেকেই রুম বুক করে রাখা হয়েছে। কি ব্যাপার, আগে থেকে রুম বুক করে রেখেছো কিভাবে? তার উপর সবটা এখন তোমাকে জানতে হবে না। আগে রুমে আসো আর ফ্রেশ হও। ঠিক আছে, চলো তাহলে। এরপর এরা চলে আসে রুমে, এসে ফ্রেশ হয়ে নেয়। ততক্ষণে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়। আচ্ছা, এখন আর আমার বাইরে যেতে ইচ্ছে হচ্ছে না। চলো না দুজনে মিলে এক রাউন্ড খেলি। আমার শরীরে জোর নেই। নরম নরম এইগুলোতে হাত দিবে, এতে শক্তির কি আছে বুঝি না। তাও আমি পারবো না। তাহলে তুমি বসো, আমি একাই খেলি। ঠিক আছে, তবে বালিশগুলো আমার ছিঁড়ে ফেলো না। এত নরম বালিশ এইগুলো, কিছুই হবে না। এবার আকাশও বালিশগুলো হাতে নেয়। সত্যি তো অনেক নরম এইগুলো। তাহলে চলো খেলা শুরু করি। ওরা দুজনে বালিশ দিয়ে একজন আরেকজনকে মারতে থাকে। এভাবে 5 মিনিট না যেতেই বালিশগুলো ছিঁড়ে যায়। হাই হাই, বালিশ তো নষ্ট হয়ে গেল। বালিশ তো ছিঁড়ে গেছে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে তুমি এতক্ষণ ধরে যেভাবে বললে কথাগুলো, অনেক পাঠক পাঠিকা তো কথাগুলো প্রথমে অন্যদিকে মিন করে বসে আছে। সরি পাঠক পাঠিকাগণ, আসলে আমি আর আকাশ বালিশ নিয়ে মারামারি করি, সেই জন্য আমি একটু আগে এই মারামারির কথা বলেছি, কিন্তু আপনারা অনেকে না বুঝে অন্যদিকে মিন করে ফেলেছেন, যা আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, এখন আর সরি না বলে চলো নিচ থেকে ঘুরে আসি, আর বালিশগুলো চেঞ্জ করার জন্য ব্যবস্থা করতেছি আমি। ঠিক আছে, তুমি আমাকে 5 মিনিট সময় দাও, আমি 20 মিনিটের ভিতরে রেডি হয়ে নিচ্ছি। বেশি লেট যেন না হয়। হবে না। এখন তুমি বাহিরে যাও, আমি ড্রেস চেঞ্জ করব। কি, এতদিন একসাথে থেকেও এখন তোমার ড্রেস চেঞ্জ করার সময় আমাকে বাইরে যেতে হবে? হবে, কারণ তুমি যতক্ষণে থাকবে ততক্ষণ আমার লজ্জা হবে, সেই জন্য তোমাকে যেতে হবে বাহিরে। ঠিক আছে, যাচ্ছি তাহলে। ওরা নিজেদের মতো করে রেডি হয়ে নেয়। কিছুক্ষণ পরে ওরা দুজনেই বের হয়, সাথে সমুদ্রের ধারে যায়। ওখানে পানির শব্দগুলো এত ভালো লাগার মতো যা বলে বোঝানো যাবে না, কেননা পানির কোলাহল আর ঢেউর শব্দগুলো একদম প্রাণ ছুঁয়ে যাওয়ার মতো করে। সত্যি সমুদ্রের ধারে আসলে প্রাণটা আর মন দুটোই ভালো হয়ে যায়। তা তো হবেই, কিন্তু তোমার জন্য এখানে একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ বলো? আছে একটা কিছু, তবে এখন বলবো না। এখন কেন বলবে না? কেননা সে প্রশ্নের উত্তর জানতে এখানে এসেছি। তাছাড়া ওই প্রশ্নের উত্তর আমার চেয়ে তোমার জানাটা বেশি জরুরি। কি বলো, সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। তবে চিন্তা করো না, অনেক তাড়াতাড়ি ভাবে আমি সে প্রশ্নের উত্তর বের করব। চলো আমরা ওই দিকটাই যাই।
চলো তাহলে। ওরা এদিকে যায়, অন্যদিকে আকাশ আর ইরা পাশে পাশে বসে আছে, সাথে গল্প করতে থাকে। তখন ইরা কিছু কথা শুনতে পায়, সেজন্য আকাশকে বলে, ওরা আমাদের দুজনকে মেন করে কিছু একটা তো বলতেছে। কাদের কথা বলতেছো? আমাদের পেছনে দেখো কিছু লোক বসে আছে আর আমাকে নিয়ে বাজে বাজে কথা বলতেছে। তুমি বসো, আমি ওখানে গিয়ে দেখতেছি। যেও না ওদের কাছে, ওদের তো একটা শিক্ষা দিতে হবে। দেখো ওদের কাছে অস্ত্র থাকতে পারে, যদি তোমার কোনো ক্ষতি করে বসে। সেসব নিয়ে তোমাকে একটু হলেও টেনশন করতে হবে না। তুমি বসো, আমি আসতেছি। ইরার কাছ থেকে উঠে ওই লোকগুলোর কাছে যায়। কি ব্যাপার, তোমরা এভাবে কাউকে দেখলে টিস করো কেন? ওই আমরা কখন ট্রিস করলাম? টিস না করে আমার বউকে নিয়ে বাজে বাজে কথা তো বলেছো। বলছি তো কি হয়েছে? বেশি কথা বললে মেরে এখানে পুঁতে রেখে দেবো বা সমুদ্রে ভাসিয়ে দেবো। তাই নাকি? এখানকার লোকাল লোক বলে ভালোই পাওয়ার আছে মনে হচ্ছে তোমাদের। তা তো থাকবেই। আচ্ছা, বেশি কথা বাড়াবো না। আমার বউকে সরি বলে এখান থেকে কেটে পড়। তোর কি মনে হয় আমরা তোর এই হুমকিতে ভয় পাবো? বলে ওরা হাসতে থাকে। এদিকে আকাশে তো রাগে অবস্থা খারাপ, সেজন্য কোমরে থাকা বন্দুকটা ওদের দেখায়। ওটা দেখে ওদের হাসি তো বন্ধ হয়েছে, সাথে ভয় পেতেও শুরু করে। আমরা এখন ওনার কাছে মাপ চেয়ে নিচ্ছি। এরপর ওরা ইরার কাছে মাপ চেয়ে নেয়। কিছুক্ষণ ওখানে থাকার পর ওরা রুমে এসে ডিনার করে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলায় আকাশ বেরিয়ে পড়ে, তবে ইরাকে বলেই বের হয়েছে। প্রথমে একটা লোকের সাথে দেখা করে, কেননা লোকটা এখানকার অনেককে চিনে আর অনেক কিছুই তথ্য দেয় আকাশকে। তথ্যগুলো ঠিক করে নেয়, এরপর নিজে নিজে বাকিটা ঠিক করে নিয়ে বেরিয়ে পড়ে ওখান থেকে। রুমে আসতেই, কিছু কি জানতে পেরেছো? কিছুটা পেরেছি, তবে পুরোপুরি জানতে আরো 2 দিন সময় লাগবে। আল্লাহ না করুক, ভালো কিছু পেলেই হলো। তেমন কিছুই হবে। এইদিকে 2 দিন পর আকাশ আজকে ইরাকে নিয়ে বের হলো, কেননা এই চিহ্নের ব্যাপারে আজকে কোনো না কোনো তথ্য ওরা পাবেই। সেজন্য একটা লোকের কাছে যায়, যে কিনা এইসব চিহ্ন তৈরি করতে থাকে। কেমন আছেন? আমি তো আছি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু তোমাদের তো চিনতে পারলাম না। জনি আমাদের আপনার কাছে পাঠিয়েছে। আমার কাছে কেন? এই চিহ্নটার ব্যাপারে। আমরা এই চিহ্নটার মানে বোঝার জন্য এসেছি। এই চিহ্নটা একটা ছেলে আর একটা মেয়ের শরীরে দেওয়া হয়েছিল। কিন্তু কি কারণে এরকমটা করলো? কারণ 15 বছর আগে কিছু গ্যাং ছিল, ওরা ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের তুলে নিয়ে যেত আর ওখান থেকে কিছু কিছু ছেলে মেয়েকে আলাদা করত বিশেষ কিছু চিহ্ন দ্বারাই। তবে আমি এতটুকুই শুনেছি। কি শুনেছেন? একটা মেয়ে আর একটা ছেলেকে সেম চিহ্ন দেওয়া হয়েছিল, কিন্তু ওদের দুজনকে একই ঘরে রাখা হয়েছে। কিন্তু একদিন না যেতেই ওরা ওখান থেকে পালিয়ে যায়। এরপর কিভাবে কি হলো তার জানা নেই আমার। তার মানে তুমি সেই ছেলেটা ছিলে আকাশ? কই দেখি। রিপন এবার আকাশের বুকে ওই চিহ্নটা দেখে অবাক হয়। তুমি তাহলে সেই সাহসী ছেলেটা যে কিনা ছোট থাকতে 10 জন লোককে মেরে পালিয়েছো? জি, আর আমার সাথে যে মেয়েটাকে দেখেছেন ওটাই সে মেয়েটা। দেখলে তো আকাশ, তোমাকে বিয়ে করায় আমার সার্থক হয়েছে। কেননা আমি জানতাম আমাদের মধ্যে কোনো না কোনো সম্পর্ক তো অবশ্যই আছে, নয়তো এই চিহ্ন দুজনের শরীরে থাকতো না কখনো। যাক, দোয়া করি তাহলে তোমরা দুজনেই সুখী হও। ওরা ওখান থেকে তো চলে আসে। এদিকে ইরা তো এতটাই খুশি যা বলার বাহিরে। কারণ তো আপনারা জানেন, তাহলে আর ওদের এই দেশে থেকে কাজ নেই, কেননা হানিমুন তো শেষ। এরপর তো ভিলেনদের মারা বাকি আছে। সেজন্য চলুন আমরা এই দেশ থেকে ফিরে যাই। ওরা পরের দিন নিজেদের দেশে ফিরে যায়। এরপর আকাশ ইরাকে নিয়ে বাসায় চলে আসে। ওদের দেখে সবাই খুশি হয়, কেননা ওরা ভালোভাবে আসতে পেরেছে সেজন্য। কেমন হলো তোমাদের হানিমুন? যখন তোমার বিয়ে হবে তুমি তখন জানতে পারবে। থাক, এত কিছু জানার ইচ্ছা নেই। রাগ করো না, এগুলো তো বলার জিনিস না যে বলবো। আরে ভাবি, মন খারাপ কেন করছো? আমি তো এমনিতেই বলছি। তাছাড়া আমি দুষ্টুমি করেছি। এমনিতে তো আমার কিছু বান্ধবীর বিয়ে হয়েছে, ওদের থেকে টুকটাক তো কিছু কিছু জানি। এই বয়সে এত কিছু জেনে গেছো? সামনে তো তোমার জীবন পড়েই রয়েছে। আচ্ছা, আমি রুমে যাই, ফ্রেশ হয়ে
বাকি কথা বলবো। এদিকে ইরা রুমে এসে দেখে আকাশ কারোর সাথে কথা বলতেছে, সেজন্য ইরা ফ্রেশ হতে চলে যায়। অন্যদিকে এই ছেলেটা তো দেশে ফিরেছে। তাহলে ওকে কি উঠিয়ে আনবো নাকি? ওকে উঠিয়ে আনতে হলে ওর বাসায় যাওয়া যাবে না, ওকে পথের মধ্যে থেকে উঠিয়ে আনতে হবে। ঠিক আছে, আমি তাহলে জাফর ইকবাল সাহেবকে বলে দিচ্ছি কথাগুলো। ঠিক আছে স্যার। এদিকে এরা তো সব প্ল্যান করতে থাকে, অন্যদিকে আকাশ তো নিজের মতো করে দিন কাটাতে থাকে। 2 দিন পর ঈশা আসে আকাশের রুমে, তখন ইরাও ছিল। ভাইয়া আসবো কি? হ্যাঁ, আয় ভেতরে। কিছু বলবি? ভাইয়া তোমাকে একটা কথা বলবো বলে বলাই হয়নি। কি কথা? ভাইয়া আমি আবিরকে পছন্দ করি, তুমি রাজি থাকলে আমি ওকে বিয়ে করতে চাই। আবির কি জানে সব কিছু? না ভাইয়া, তুমি অনুমতি দিলে জানাবো সবটা। তা নাম্বার কোথায় পেলি ওর? ঈশার পর সবটা বলতে থাকে। সবটা শোনার পর আবির ছেলেটা ভালো, সেজন্য আমার কোনো আপত্তি নেই। এই কথাটা শুনে ঈশা তো খুশিতে আকাশকে জড়িয়ে ধরে ওখান থেকে চলে যায়। তারপর ঈশা আবিরকে কল দিয়ে সবটা জানায়। এদিকে সকালবেলায় যখন বের হয় তখন রাস্তায় আকাশের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যায়। আসলে এইগুলো জাফরের কাজ ছিল। আকাশ যখনই গাড়ি থেকে বের হয় তখনই জাফর, রকি আর পুলিশ এসে আকাশকে ঘিরে দাঁড়ায় আর ওখান থেকে গাড়িতে তুলে নিয়ে যায় আকাশকে। ওকে একটা পুরনো বাড়িতে নিয়ে আসে। তুই কে ভেবেছিস আমাদের হাত থেকে বাঁচতে পারবি? তুই কি ভেবেছিস তুই আমাকে মারতে পারবি? একটু পরেই তো তোকে মেরে ফেলবো। সে আশা তো তোদের পূরণ হবে না। আব্বু, ওর একটা বউও আছে, ওর বউটাকে আমার চাই। চিন্তা করিস না, আমি ওর পরিবারকে এখানে উঠিয়ে আনার ব্যবস্থা করতেছি। তাই করো। তুমি তাহলে বাকিদের উঠিয়ে আনো। জি স্যার, আমি এখনই যাচ্ছি। পুলিশ অফিসার যায় আর ওনাদেরও নিয়ে আসে। এদিকে ঈশা তখন আবিরকে সবটা জানে, কেননা পুলিশ যখন এসে বাকিদের নিয়ে যাচ্ছিল ঈশা তখন আবিরের সাথে কথা বলছিল আর আবির সবটা শুনে ফেলে। এদিকে ঈশাকেও নিয়ে যায় ওরা। এদিকে আবির ওর বড় স্যারকে বলে, যত লোক লাগে নিয়ে যাও, আমি যে কোনো মূল্যে আকাশ আর তার পরিবারকে জীবিত চাই, ওদের যেন কোনো ক্ষতি না হয়। আমি মার্কার বাকিদের নিয়ে যাচ্ছি। এখনই বেরিয়ে পড়ো। এরাও বের হয়ে আসে। এদিকে পুলিশ অফিসার বাকিদের নিয়ে আসে। বাকিরা তো আকাশের এরকম অবস্থা দেখে কিছু বলতে পারছে না, কেননা ওরা ওদের যেতে দিচ্ছে না। কিছুক্ষণ পর ওদের কথার মধ্যে দিয়ে ডিসিও ওখানে আসে। এটা কি সেই ছেলেটা যে কিনা তোমাদের রাতের ঘুম হারাম করে দিল? এটাই সেই ছেলে। আঙ্কেল, এই ছেলেটা আমাকে মেরেছে। এদিকে ডিসি আকাশের মুখটা দেখে ভয় পেয়ে যায়, কেননা ডিসি আকাশকে দেখে ভালো করে চিনতে পারে। তার সাথে তাড়াতাড়ি করে দড়ি খুলতে থাকে। কি করছিস সেগুলো? তোমরা কি জানো তোমরা কাকে তুলে এনেছো? কে এই ছেলেটা? ডিসি কিছু বলবে তার আগে আবির আর মার্ক সাথে বাকিরা এসে গুলি করতে থাকে। ঈশা তো আকাশের এরকম কাজ দেখে অবাক হয়ে যায়। এদিকে এখন শুধুমাত্র জাফর আর ডিসি জীবিত আছে। এদিকে রকির মৃত্যুতে জাফর কান্না করার সময়ও পেল না। কে এই ছেলেটা? ইনি হচ্ছে এনএসআই সিক্রেট প্রধান। কথাটা শুনে জাফর তো হার্ট অ্যাটাকেই মারা যায় আর বাকিরা তো অবাক হয়ে তাকিয়ে আছে, কেননা ওনার তো জানতোই না ওনাদের ছেলে এরকম চাকরি করে। প্লিজ আমাকে ছেড়ে দিন স্যার। এই লোকটাকে বাঁচিয়ে রাখলে আরও অপরাধ করবে। ঠিক আছে, উপরে পাঠিয়ে দাও। এরপর ডিসিকে মেরে ফেলা হয়। তাহলে কি আবিরও? ঠিক ধরেছিস। এইদিকে সবাই তো অনেক খুশি হয়, কিন্তু ইরার মনটা খারাপ। কি ব্যাপার, তোমার কি হলো? তোমাকে যেদিন প্রথম থানায় আনা হয় তখন কেন নিজের পরিচয় দিলে না শুনি? পরিচয় দেয়নি বলেই তো আজকে এত কিছু সম্ভব হয়েছে। যদি ওই দুইনি পরিচয় দিয়ে দিতাম তাহলে তো আজকে গল্পটা এত বড় হতো না। তাহলে কি গল্প বড় করার জন্য এরকমটা করেছো? দেখো, একদিক দিয়ে সবই ভালো হলো, গল্প বড় হলো, চিহ্নের রহস্য উদ্ঘাটন হলো, আর আমার পরিচয়ও সবাই জানলো, আর সবচেয়ে বড় কথা হলো তোমাকেও পাওয়া হলো। তো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও এরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই আমাদের ফাইজার স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন। ধন্যবাদ।